ডিপিএসপি, যেটা আমি বলে দিচ্ছি একবার, 2 মিনিটের মধ্যে হয়ে যাবে ডিপিএসপি মুখস্থ, দেখে নাও। ডিপিএসপি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, ঠিক না? ডিপিএসপি হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। লেখা আছে এখানে আর্টিকেল নাম্বার 36 থেকে 51, যেটা তুমি বললে তোমার মুখস্থ হয়ে গেছে। আর পার্ট 4-এ আছে, সেটাও তোমার মুখস্থ হয়ে থাকবে। এবার জানতে হবে যেটা, যে ফিলোসফি অফ দি কনস্টিটিউশন বলা হচ্ছে, আমাদের সংবিধানের দর্শন বলা হচ্ছে ডিপিএসপি কে। এখন আজকে যে ক্লাসগুলো হবে পুরোটাই আমার স্ক্রিন রেকর্ডে আমি করে রাখবো, যেটাকে আমি ইউটিউবে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে কি হবে, যে আজকের ক্লাসটা পুরোটাই তুমি পরবর্তীতেও পারবে ইউটিউব চ্যানেলে গিয়ে। তাহলে হচ্ছে কি, ফিলোসফি অফ দি কনস্টিটিউশন বলা হচ্ছে, পার্ট 4 আর্টিকেলে উল্লেখ করা হয়েছে। আর হচ্ছে তোমার 36 থেকে 51 নম্বর আর্টিকেলে ডিপিএসপির সম্পর্কে আলোচনা করা হয়েছে, এগুলো সবাই জানছে। নন জাস্টিসিয়েবল আছে, সেটাও আমরা জানি। আর বোরোড করেছি আমরা, যেটা আয়ারল্যান্ডের সংবিধান থেকে। আয়ারল্যান্ডে 1937 খ্রিস্টাব্দে সংবিধান রচনা করেছিল তারা। 1937 খ্রিস্টাব্দে তারা সংবিধান রচনা করেছিল, বা 1937 খ্রিস্টাব্দে চালু করেছিল যে সংবিধানটা। সেই সংবিধানের 45 নম্বর আর্টিকেলে, আয়ারল্যান্ডের সংবিধানের 45 নম্বর আর্টিকেলে, হ্যাঁ, তাদের দেশের ডিপিএসপি সম্পর্কে আলোচনা করা আছে। সেটাই আমরা এখানে, সেখান থেকে আমরা বড় করেছি বা অনুপ্রাণিত হয়েছি। এই আয়ারল্যান্ড আবার তাদের সংবিধানে ডিপিএসপি কে স্প্যানিশ সংবিধান থেকে নিয়ে এসেছিল। ডিপিএসপিটা একটু অন্যরকম ভাবে পড়ানো হবে আজকে, কারণ বিসিএস পরীক্ষাতে যেমন ভাবে জিজ্ঞাসা করা হবে তেমন ভাবে এখানে আমি লিখেছি। এবার হচ্ছে শোনো, যে সোল অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন, ডিপিএসপি কে সোল অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হচ্ছে। কে বলেছে? ডক্টর বি আর আম্বেদকর বলেছে সোল অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন। তারপরে আমরা নোবেল ফিচার বলছি ডিপিএসপি কে, সেটাও বলেছে ডক্টর বি আর আম্বেদকর। ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন বলছি আমরা ডিপিএসপি কে, সেটাও বলেছে আমাদের বি আর আম্বেদকর। তাহলে কি, ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন বলছি, নোবেল ফিচার বলছি, সোল অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন বলছি। কাকে? ডিপিএসপি কে। কে প্রথমে বলেছিল, মানে কে বলেছিল? বি আর আম্বেদকর বলেছিল। আর গ্র্যানভিল অস্টিন বলছে কনসাইন্স অফ দি কনস্টিটিউশন, ঠিক আছে? কনসাইন্স অফ দি কনস্টিটিউশন বলা হচ্ছে ডিপিএসপি কে। কে বলেছেন? তো গ্র্যানভিল অস্টিন বলেছেন, বা জি অস্টিন বলেছেন। এবার আমরা পড়েছি যে ডিপিএসপি হচ্ছে নন জাস্টিসিয়েবল। তো এখানে একটা লাইন লেখা আছে, ডিপিএসপি যদিও নন জাস্টিসিয়েবল ইন নেচার, হ্যাঁ, চরিত্রগতভাবে, প্রকৃতিগতভাবে, এটা কিন্তু হেল্প করছে কোর্টকে ইন এক্সামাইনিং বা ডিটারমাইনিং দি কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ এ ল। বলেছে ডিপিএসপি দো নন জাস্টিসেবল ইন নেচার হেল্প দি কোর্ট ইন এক্সামিনিং অ্যান্ড ডিটারমিনিং দি কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ এ ল। কোন একটা আইন যদি পার্লামেন্ট পাস করে থাকে, তার যে সাংবিধানিক বৈধতা আছে কি আছে নাই, সেটা মানে কোর্টকে এক্সামাইন করতে, ডিটারমাইন করতে সাহায্য করে, ঠিক আছে? সাহায্য করে, হেল্প করে। কে যে সাহায্য করে? ডিপিএসপি। যদিও এটার চরিত্রগতভাবে বা প্রকৃতিগতভাবে নন জাস্টিসেবল। তো এই লাইনটাও একটা গুরুত্ব রাখে, এই লাইনটাকে মুখস্থ করে নিতে হবে। আর ভারতের সংবিধানের 40 নম্বর আর্টিকেলে গ্রাম পঞ্চায়েত গঠন, এছাড়া স্থানীয় স্বায়ত্ত শাসনের কথা বলা হয়। 40 নম্বর সংবিধান সংশোধন, 40 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে? যে গ্রাম পঞ্চায়েতের গঠন এবং স্থানীয় স্বায়ত্ত শাসনের ব্যাপারে আলোচনা করা হয়েছে। এছাড়া আরো বলছি, ডিপিএসপি তে কি রয়েছে, এখানে শর্টে আলোচনা করা হয়েছে, ডিটেলস আরো পড়তে পারবে। যেমন হচ্ছে দেখে নাও, যে গান্ধিয়ান প্রিন্সিপাল, সোশ্যালিস্ট প্রিন্সিপাল, লিবারাল প্রিন্সিপালের কথা বলা হয়েছে। ডিপিএসপির তে 3 ধরনের প্রিন্সিপাল দেখা যাচ্ছে। যে সমস্ত আর্টিকেল গুলো গান্ধিয়ান প্রিন্সিপালের সাথে যায়,
সেগুলো 40, 43, 43-এর বি, আর হচ্ছে তোমার 46, 47, 48 তিনটাই রয়েছে। সব থেকে বেশি মনে রাখতে হবে 43-এর এ আর 43-এর বি। 43 বিটা হচ্ছে গান্ধিয়ান প্রিন্সিপালের সাথে যুক্ত, আর 43-এর এ হচ্ছে সোশ্যালিস্ট প্রিন্সিপালের সাথে যুক্ত। এছাড়া সোশ্যালিস্ট প্রিন্সিপালের জন্য 38, 39, 39-এর এ, হ্যাঁ 41, 42, 43, 43 এ, এগুলো হচ্ছে সোশ্যালিস্ট প্রিন্সিপালের আর্টিকেল। তোমাদের কাজ হচ্ছে 40 থেকে 48 মানে পুরো আর্টিকেল গুলোকে মুখস্থ করে নিতে হবে। মানে আর্টিকেল গুলোকে মানে পড়তে হবে এইভাবে যে তুমি যখন পড়বে বা মুখস্থ করবে, গান্ধিয়ান প্রিন্সিপাল কেন বলা হয়েছে সেটা দেখে নিবে, সোশ্যালিস্ট প্রিন্সিপাল কেন বলা হয়েছে সেটাকে দেখে নিবে, লিবারাল প্রিন্সিপাল বলা হচ্ছে কেন সেটাকে দেখে নিবে। একটু তোমাকে সময় দিয়ে ডিটেলসে ভেবে পড়তে হবে। তবে যদিও তোমার প্রিলিমিনারিতে এটা ভাবার দরকার নেই, মেইনসের সময় এটাকে ভাববে। প্রিলিমিনারিতে আমার এখান থেকে আশা করি কমন চলে আসবে যদি আসে পরীক্ষাতে। 44 নম্বর আর্টিকেল, 45 নম্বর আর্টিকেল, 48 নম্বর আর্টিকেল, 48 নম্বরের এ আর্টিকেল, 49 আর্টিকেল, 50 আর্টিকেল এবং 51 নম্বর আর্টিকেল, এই যে আর্টিকেলগুলো আছে লিবারাল প্রিন্সিপালের কথা বলছে। এবার কি আছে দেখে নাও, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, এটা হচ্ছে আমাদের ডিপিএসপি তে আলোচনা করা হয়েছে। ম্যান এবং ওমেন, হ্যাঁ ম্যান এবং ওমেন সকলের জন্য সমান বেতন সম কাজের জন্য, যেটা ভারতের সংবিধানের 39 নম্বর আর্টিকেলে উল্লেখ করা হয়েছে। ইউনিফর্ম সিভিল কোড পড়ে নিয়েছো, 44 নম্বর আর্টিকেলে উল্লেখ করা হয়েছে। গোয়াতে আগের থেকে ইউনিফর্ম সিভিল কোড চালু করা ছিল, যেটা আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে বা জিকের ক্লাসে বলেছি। এছাড়া উত্তরাখণ্ড প্রথম রাজ্য, স্বাধীনতার পরে প্রথম রাজ্য উত্তরাখণ্ড এবং গোয়া, টোটাল এখন ভারতের 3টি রাজ্যে হ্যাঁ আমাদের ইউনিফর্ম সিভিল কোড চালু আছে, গোয়া, উত্তরাখণ্ড এবং হচ্ছে গুজরাট। রিসেন্টলি গুজরাটে ইউনিফর্ম সিভিল কোড চালু হয়েছে। এবার হচ্ছে কি আর্লি চাইল্ডহুড কেয়ার, আর্লি চাইল্ডহুড কেয়ার, আর্লি চাইল্ডহুড কেয়ারের কথা। আর্লি চাইল্ডহুডের কথা বলা হয়েছে কোথায়, ডিপিএসপি তে আলোচনা করা হয়েছে। এডুকেশন, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, তো মনে রাখতে হবে এডুকেশনের ব্যাপারে আলোচনা করা হয়েছে, আর্লি চাইল্ডহুড কেয়ারের ব্যাপারেও আলোচনা করা হয়েছে। কোথায়, তো ডিপিএসপি তে কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে, 45 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। এডুকেশনের ব্যাপারটা তো 21 নম্বরের এ নম্বর আর্টিকেলে উল্লেখ করা আছে, আমাদের সংবিধানের 21 নম্বরের এ নম্বর আর্টিকেলে, যেখানে মৌলিক অধিকার করা হয়েছে। হ্যাঁ, তো এখানে যে আর্টিকেলটা উল্লেখ করা আছে এখানে 45 নম্বর আর্টিকেলে, সেটা কিন্তু 6 বছর বয়স পর্যন্ত শিশুদেরকে শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে এবং আর্লি চাইল্ডহুড কেয়ারের কথা বলা হয়েছে। যখন ডিপিএসপি তে আছে তখন সরকার সেটাকে মানতে বাধ্য নয়, ঠিক আছে, মানতেও পারে না মানতেও পারে, কিন্তু যখন 21 নম্বরের এ নম্বর আর্টিকেল অর্থাৎ মৌলিক অধিকারে দেওয়া আছে তখন কিন্তু সরকারকে মানতে হবে বাধ্য। তো এখান থেকে ডিপিএসপি থেকে আমাদের এই এডুকেশন, চাইল্ডহুড কেয়ার ইত্যাদি নিয়ে নেওয়া হয়েছে। কোথায়, মৌলিক অধিকারও রাখা হয়েছে, ডিপিএসপি তেও আছে। তো 21 নম্বরে এটাকেও তোমাকে পড়তে হবে, যখন মৌলিক অধিকার পড়াবো তখন আমি তোমাকে আবার বলে দিব। আচ্ছা, এবার দেখে নাও আরো কি উল্লেখ করা হয়েছে, কি কি শিখলে তাহলে এখানে, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, ইউনিফর্ম সিভিল কোড, আর্লি চাইল্ডহুড কেয়ার ইত্যাদি তোমরা এখানে শিখতে পারলে। আচ্ছা, 45 নম্বর আর্টিকেল উল্লেখ করা হয়েছে যেটা বললাম আবার। তারপরে আরো কি আছে দেখে নাও, যে তোমার ইকুয়াল জাস্টিস অ্যান্ড টু প্রোভাইড ফ্রি লিগাল এইড টু দি পোর। হ্যাঁ, ইকুয়াল জাস্টিস, সমান সমান বিচার, মানে সবাইকে সমানভাবে জাস্টিস দিতে হবে বা বিচার দিতে হবে। এছাড়া যারা গরিব মানুষ, যারা বিচারের দরজায় যেতে পারে না পয়সার অভাবে, তো তাদেরকে ফ্রি লিগাল এইড দেওয়া হবে। লোক আদালত ব্যবস্থা নাম শুনেছো, এসডিএলএসসির সাথে হয়, তো ওইখানে ফ্রি লিগাল এইড দেওয়া হয় গরিবদের জন্য, অ্যাডভোকেট প্রোভাইড করা হয় সরকারের তরফ থেকে, ঠিক আছে। তো এটা হচ্ছে 39 নম্বরের এ নম্বর আর্টিকেলে যুক্ত করা হয়েছে। 39 নম্বরের এ নম্বর আর্টিকেলে রাখা হয়েছে কি, ইকুয়াল জাস্টিস অ্যান্ড লিগাল এইড, ফ্রি লিগাল এইড টু দি পোর, এটা উল্লেখ করা হয়েছে। এছাড়া এনভায়রনমেন্টকে রক্ষণাবেক্ষণ করা বা প্রোটেকশন করা,
ইমপ্রুভমেন্ট করা, প্রোটেকশন করা, ইমপ্রুভমেন্ট করা। কাকে? এনভায়রনমেন্টকে, ফরেস্টকে, ওয়াইল্ড লাইফকে। এনভায়রনমেন্টকে, ফরেস্টকে, ওয়াইল্ড লাইফকে কি করতে হবে? ইমপ্রুভ করতে হবে এবং প্রটেক্ট করতে হবে। এটা বলা হয়েছে ডিপিএসপি তে 48 নম্বরের এ নম্বর যে আর্টিকেলটা আছে না, সেখানেই বলা হয়েছে। 48 নম্বরের এ নম্বর আর্টিকেলে বলা হয়েছে এনভায়রনমেন্ট, ফরেস্ট, ওয়াইল্ড লাইফকে প্রটেক্ট করতে হবে এবং ইমপ্রুভমেন্ট করতে হবে। তারপরে কি আছে? প্রটেক্ট এভরি মনুমেন্ট, মানে স্মৃতিস্তম্ভগুলো আছে যেগুলো, হ্যাঁ, সেগুলোকেও রক্ষা করতে হবে, প্রটেক্ট করতে হবে, যেটা ভারতের সংবিধানের 49 নম্বর আর্টিকেলে উল্লেখ করা হয়েছে। 49 নম্বর আর্টিকেলে উল্লেখ করা হয়েছে। পরীক্ষাতে জিজ্ঞেস করতেই পারে এনভায়রনমেন্ট, ফরেস্ট, ওয়াইল্ড লাইফ এবং হচ্ছে মনুমেন্ট এর মধ্যে কোনগুলো ডিপিএসপি তে উল্লেখ করা হয়েছে। মানে প্রটেক্ট করার কথা যদি বলে বা তোমার ইমপ্রুভমেন্টের কথা যদি বলে, তাহলে হচ্ছে এনভায়রনমেন্ট, ফরেস্ট এবং ওয়াইল্ড লাইফ এবং মনুমেন্ট ইত্যাদি রক্ষণাবেক্ষণের কথা বলা হয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে তোমার কোথায় বলা হয়েছে? ডিপিএসপি তে বলা হয়েছে। আরো প্রশ্ন হতে পারে ভারতের সংবিধানের 48 নম্বরের এ নম্বর আর্টিকেলে নিচের কোনটি উল্লেখ করা নেই? এনভায়রনমেন্টের কথা উল্লেখ করা হয়েছে, ফরেস্টের কথা উল্লেখ করা আছে, ওয়াইল্ড লাইফের কথা উল্লেখ করা আছে, কিন্তু মনুমেন্টের কথা কিন্তু উল্লেখ করা নেই। প্রশ্ন অনেক রকম ভাবে ফাঁসানো যেতে পারে। ঠিক আছে, তো হতে পারে ওইরকম ডিপলি প্রশ্ন তৈরি করলে অবশ্যই হবে। আইএস এর ক্ষেত্রে তুমি এটা ভাবতে পারো, ডাব্লিউবিসিএস এর মেন্স এর ক্ষেত্রেও তোমার এরকম প্রশ্ন আসতে পারে। এবার হচ্ছে কি সেপারেট জুডিশিয়ারি, সেপারেট করতে বলা হয়েছে জুডিশিয়ারিকে ফ্রম এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারিকে পৃথকের কথা বলা হয়েছে। ঠিক আছে, কত নম্বর আর্টিকেলে? 50 নম্বর আর্টিকেলে। আমি এটা পড়েছি এর আগেও, বা তোমাদেরকে বলেছি, পড়তে বলেছি যে বিচার ব্যবস্থাকে আইন আইন ব্যবস্থা থেকে বা এক্সিকিউটিভ থেকে আলাদা করার কথা বলা হয়েছে। কত নম্বর আর্টিকেলে? 50 নম্বর আর্টিকেলে। সব থেকে বিষয় হচ্ছে যে কোথায় উল্লেখ করা আছে, তো ডিপিএসপি তে উল্লেখ করা হয়েছে স্বাধীন বিচার ব্যবস্থার ব্যাপারটা। এছাড়া আছে তোমার কি, যে 51 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে? আন্তর্জাতিক শান্তি ও শৃঙ্খলাকে রক্ষা করা, আন্তর্জাতিক শান্তি এবং শৃঙ্খলাকে রক্ষা করার কথা বলা হয়েছে। কোথায়? 51 নম্বর আর্টিকেলে উল্লেখ করা হয়েছে। মনে রাখতে হবে, শেষ করে দিচ্ছি, মনে রাখতে হবে 42 নম্বর সংবিধান সংশোধনী করে 1976 সালে 42তম সংবিধান সংশোধনী করে, হ্যাঁ, পার্ট 4 অর্থাৎ ডিপিএসপি তে 3টি আর্টিকেলকে যুক্ত করা হয়েছিল। 3টি আর্টিকেলকে যুক্ত করা হয়েছিল কি কি? 39 রে, 43 রে, 48 রে, 39 রে, 43 রে, 48 রে। 39 এর এতে কি আছে সেটা পড়লামই একটু আগে, ফ্রি লিগাল এইড টু দি পোর, ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এইড টু দি পোর। হ্যাঁ, 39 এর এতে আছে। 43 এ কি আছে দেখে নাও, যে পার্টিশন অফ ওয়ার্কার ইন হচ্ছে ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ, মানে হচ্ছে শিল্প কলকারখানাতে যে ওয়ার্কারদের পার্টিসিপেশনের ব্যাপারটা আছে, যোগদান, শিল্প ক্ষেত্রে মানুষরা কাজ করবে, সেটা 43 নম্বর আর্টিকেলে উল্লেখ করা হয়েছে। আর 48 নম্বর আর্টিকেলে তো বলেই দিলাম এনভায়রনমেন্ট, ওয়াইল্ড লাইফ, এনভায়রনমেন্ট, তারপরে হচ্ছে ওয়াইল্ড লাইফ এবং ফরেস্টের ইমপ্রুভমেন্ট এবং প্রোটেকশনের ব্যাপারে আলোচনা করা হয়েছে। এটুকুটাই আমি লিখেছি ডিপিএসপি তে, হ্যাঁ, যা আছে। আশা করি এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন হয়ে যাবে। বলো তো হতে পারে কিনা? হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা সবাই? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। তাহলে যেটা বললাম ঠিক আছে, মানে আরো আরো কিছু ইমপ্রুভমেন্ট করতে হবে এই নোটসটার মধ্যে, নাকি এটুকুটা পড়লেই হয়ে যাবে মোটামুটি? ও, আমি বলছিলাম যে যেটা ওই 45-এ ছিল না, 45-এর এতে হ্যাঁ হ্যাঁ মানে আর্লি চাইল্ডহুড কেয়ারটা, হ্যাঁ, ওটা কততম সংবিধানে ওখানে গেল? 21-এর এতে ভুলে গেছেন। 45 নম্বর আর্টিকেলটা, মানে 45 নম্বর এ কত নম্বর সংশোধনীতে যুক্ত করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ। ওটা আবার আমাকে দেখতে হবে, মানে হচ্ছে 3বার সংশোধনী হয়েছে। দাঁড়াও, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 খ্রিস্টাব্দে, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980 সালে, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986 সালে। ঠিক আছে, তো
এই 3টা আইন পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে, যে সালগুলো জিজ্ঞেস করবে কত সালে হয়েছিল। তারপরে হচ্ছে তোমার মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট যেটা আছে, হ্যাঁ, মানরেগা বলে হিন্দিতে, আর এমনিতে হচ্ছে আমরা MGNREGA, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, যেটা 2006 সালে পাস হয়েছিল। ঠিক আছে, 2006 সালে পাস হয়েছিল, এটাকে মনে রাখতে হবে। আর ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা আমাদের ইকোনমিক্সে পড়িয়েছি আমি 1978-79 সালে। আমার একটা যে ভিডিও আছে 12টা পঞ্চবার্ষিকী পরিকল্পনার 1 ঘন্টা কত মিনিট 21 মিনিটের, সেখানে উল্লেখ করা আছে এগুলো। আর রুরাল এরিয়া ডেভেলপমেন্টের জন্য কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা আমরা পড়েছি না, সিডিপি, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় চালু করা হয়েছিল, যার কারণে পঞ্চায়েতগুলোতে এবং হচ্ছে ব্লক অঞ্চলে একটা করে বিডিও, হ্যাঁ, কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক তৈরি করা হয়েছিল। তো কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আইনটা পাস হয়েছিল, মানে স্কিমটা নেওয়া হয়েছিল 1952 খ্রিস্টাব্দে। ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1978-79 সালে। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, যেটা 2006 সালে। ঠিক আছে, এগুলো আর আমাদের আর্টিকেল নাম্বার 47-এ দিতে হবে। 86তম সংবিধান সংশোধনী করা হয়েছিল, যেখানে আমাদের তুমি যেটা বললে 45 নম্বর আর্টিকেলের ব্যাপারটা, 86তম সংবিধান সংশোধন করে 45 নম্বর আর্টিকেল থেকে এডুকেশনটাকে মৌলিক অধিকারে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক আছে, আর রাইট টু এডুকেশন অ্যাক্ট একটা মানে সাবসিকুয়েন্টলি পাস, মানে হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট তোমার হচ্ছে 86তম সংবিধান সংশোধনী আইনটা পাস হলোই, তারপরে 2009 সালে রাইট টু এডুকেশন অ্যাক্টকে আরেকবার রিভিউ করা হলো। এখানে এলিমেন্টারি এডুকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড অ্যাজ ফান্ডামেন্টাল রাইট ফর ইচ চাইল্ড বিটুইন 6 to 14 ইয়ার্স অফ এজ করা হয়েছে। আর হচ্ছে তোমার কি, এগুলো সব বললাম, এইটুকুটাই পড়লে আমাদের হয়ে যাবে আশা করি। আর এনসিএ একটা আছে না আমাদের, পুরাতন যে স্মৃতিসৌধগুলো আছে সেগুলোকে রক্ষা করতে হবে, যার কারণে 1958 খ্রিস্টাব্দে একটা আইন পাস করা হয়েছিল, হেরিটেজ প্রিজার্ভেশন অ্যাক্ট। তো পুরো আইনটার নাম হচ্ছে দি এনসিয়েন্ট অ্যান্ড হিস্টোরিক্যাল মনুমেন্ট অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইট অ্যান্ড রিমেইনস অ্যাক্ট 1958 has been enacted to protect monuments, place and objects of national importance. তো ন্যাশনাল ইম্পর্টেন্সের উপরে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলোকে প্রোটেক্ট করার জন্য 1958 খ্রিস্টাব্দে এই আইনটা বললাম যেটা, সেটা পাস করেছে, এনসিয়েন্ট অ্যান্ড হিস্টোরিক্যাল মনুমেন্ট আর্কিওলজিক্যাল সাইট রিমেইনস অ্যাক্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার ম্যাটারনিটি বেনিফিট যে আইনটা মহিলাদেরকে যে দেওয়া হচ্ছে, তো ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট 1961 খ্রিস্টাব্দে, মাইন্স অ্যান্ড মিনারেলস ডেভেলপমেন্ট অ্যাক্ট, মাইন্স অ্যান্ড মিনারেলস ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 1957 খ্রিস্টাব্দে পাস হয়েছিল। বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিউশন অ্যাক্ট, বুঝতে পারছো, বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিউশন অ্যাক্ট, যেমন আমরা ব্রিটিশ আমলে পড়েছিলাম দাস প্রথা বন্ধ আইন, যেটা 1843 খ্রিস্টাব্দে পাস করেছিল, কি যেন ল্যান্ড লরেন্সের সময় না কি যেন ছিল, এলেন বরার সময় মনে হয়। তো যাই হোক, নামটা বলছি না আমি এখানে। আর হচ্ছে তোমার 1843 খ্রিস্টাব্দে ঠিক তেমনি এখানে আমার এসেছে কি, বন্ডেড লেবার সিস্টেম এভলিউশন অ্যাক্ট 1976 খ্রিস্টাব্দে পাস হয়েছে। তারপরে হচ্ছে তোমার কি, চাইল্ড লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 1986 খ্রিস্টাব্দে পাস হয়েছে। তারপরে হচ্ছে তোমার যে কন্ট্রাক্ট লেবার রেগুলেশন অ্যান্ড অ্যাবলিউশন অ্যাক্ট, কন্ট্রাক্ট লেবার রেগুলেশন অ্যান্ড অ্যাবলিউশন অ্যাক্ট 1970 খ্রিস্টাব্দে পাস হয়েছিল। এই সমস্ত ব্যাপারগুলো ডিপিএসপিদের সাথে আমাদের যুক্ত আছে, ডিপিএসপির সাথে যুক্ত আছে। ঠিক আছে, ডিপিএসপির সাথে যুক্ত আছে। মিনার্ভা মিলস কেস যেটা হয়েছিল 1980 খ্রিস্টাব্দে, ঠিক আছে, সেখানেও ডিপিএসপি ব্যাপারে কিছু আলোচনা করা হয়েছে, যে বেশি এরকম ভাবে বলা হয়েছিল যে ইন দিস কেস সুপ্রিম কোর্ট reiterated that parliament can amend any part of the constitution, ভারতের সংবিধানের যে কোনো অংশ অর্থাৎ ডিপিএসপি কেও সংশোধন করতে পারবে, কিন্তু যে সংবিধানের যে বেসিক স্ট্রাকচারটা আছে সেটাকে
চেঞ্জ না করে সংবিধানকে সংশোধন করতে পারবে, যেটা মিনার্ভা মিল কেস 1980 খ্রিস্টাব্দে ইউনিয়ন গভর্নমেন্টের সাথে হয়েছিল। 1980 খ্রিস্টাব্দে এই কথাগুলো বলা হয়েছিল। আর কেশবানন্দ ভারতী কেস যেটা 1973 খ্রিস্টাব্দে হয়েছিল, হ্যাঁ, সেখানেও বলা হয়েছিল যে বেসিক স্ট্রাকচার যেটা আছে সেটাকে চেঞ্জ করবে না। তো এই ধরনের আইনগুলোও পরীক্ষাতে আসতে পারে। গোলকনাথ কেস সিম্পলি জিজ্ঞাসা করা হয় যে গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব, ঠিক আছে, গোলকনাথ কেসটা কোন রাজ্যের সাথে হয়েছিল জিজ্ঞাসা করতে পারে, তো পাঞ্জাব রাজ্যের সাথে হয়েছিল। কত সালে হয়েছিল? 1967 খ্রিস্টাব্দে হয়েছিল। বলা হয়েছিল এখানে যে ফান্ডামেন্টাল রাইট যেগুলো আছে বা মৌলিক অধিকার যেগুলো আছে সেগুলো কিন্তু সুপ্রিম কোর্ট চেঞ্জ করতে পারবে না, এই ধরনের কথা বলা হয়েছিল। পরবর্তীতে আরো 73 খ্রিস্টাব্দে যেটা হচ্ছে তোমার কেশবানন্দ ভারতী বনাম কেরল স্টেট, এখানে অন্যরকম কথা বলা হলো। মিনার্ভা মিলস কেসে আবার কি বলা হলো যে তোমার বেসিক স্ট্রাকচারটাকে অপরিবর্তন রেখে সংবিধানকে সংশোধন করতে পারবে, ঠিক আছে। আর একটা আছে কি চম্পাকাম দোরাইজান ভার্সেস স্টেট অফ মাদ্রাজ, এই আইনটা পাস হয়েছিল মানে তোমার হচ্ছে কেসটা ঘটেছিল চম্পাকাম দোরাইজান ভার্সেস হচ্ছে স্টেট অফ মাদ্রাজ। এটা হচ্ছে 1951 খ্রিস্টাব্দের। গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব 1967 খ্রিস্টাব্দে। কেশবানন্দ ভারতী বনাম স্টেট অফ কেরল 1973 খ্রিস্টাব্দে। মিনার্ভা মিলস ভার্সেস হচ্ছে ইউনিয়ন অফ ইন্ডিয়া 1980 খ্রিস্টাব্দে ইত্যাদি আইনগুলো পাস হয়েছিল। এগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন হতে পারে। তারপরে হচ্ছে তোমার কি 44তম সংবিধান সংশোধনী, যেখানে তোমার হচ্ছে রাইট টু প্রপার্টির ব্যাপারটা আছে, সেটা তোমার তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে কোথায়, যে মৌলিক অধিকার থেকে সরিয়ে নিয়ে চলে যাওয়া হলো কোথায় যেন 300 নম্বরের এ নম্বর আর্টিকেলে পার্ট নম্বর 12-এ নিয়ে চলে গেল। তারপরে হচ্ছে তোমার 86তম সংবিধান সংশোধনীর জন্য 45 থেকে কেটে 21 নম্বরটাকে নিয়ে আসা হলো বলে দিলাম। আর যেটা 42তম সংবিধান সংশোধনী বললাম সেখানে 39-এর এ, 43-এর এ, 48-এর এ তিনটি নতুন ভাবে যুক্ত করা হয়েছে। তো এই হলো আমাদের আলোচনা পলিটিক্যাল সায়েন্সের উপরে। যেমন হচ্ছে দিল্লির নতুন যে লেফটেন্যান্ট গভর্নর, কি নাম বলো তো? দিল্লির বর্তমানে লেফটেন্যান্ট গভর্নর, এর আগেও বলেছিলাম, তরণজিৎ সিং সাধু, মনে আছে? তরণজিৎ সিং সাধু, হ্যাঁ মনে আছে। ভারতের রাষ্ট্রপতি 15 নম্বর আছে দ্রৌপদী মুর্মু। তারপরে হচ্ছে সিপি রাধাকৃষ্ণন হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান, ঠিক আছে। তোমাকে একটা প্রশ্ন করা হচ্ছে, রাজ্যসভার এমন একজন ব্যক্তি যার কার্যকাল 5 বছর, রাজ্যসভার রাজ্যসভার সকলেরই কার্যকালের মেয়াদ থাকে কত বছর? 6 বছর। 6 বছর। কিন্তু এমন একজন রাজ্যসভার সাথে যুক্ত রয়েছেন যার কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। ভাইস প্রেসিডেন্ট। তাহলে সিপি রাধাকৃষ্ণন এখন রাজ্যসভার চেয়ারম্যান রয়েছেন, ভারতের উপরাষ্ট্রপতিও রয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। প্রসার ভারতীর চেয়ারম্যান নিযুক্ত হয়েছে রিসেন্টলি একজন, প্রসূন যোশী। হ্যাঁ, প্রসার ভারতীর চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন একজন, তার নাম প্রসূন যোশী। দেখতে পাচ্ছ লেখা আছে লেখাগুলো। আর হচ্ছে ডিআরডিও, এখান থেকে প্রশ্ন হতে পারে যে ডিআরডিওর চেয়ারম্যান কে? সমীর ভি কামাত। ইসরোর চেয়ারম্যান কে? ভি নারায়ণন। তারপরে হচ্ছে তোমার কি কি রয়েছে আরো, নীতি আয়োগের সিইও, ভাইস প্রেসিডেন্ট, চেয়ারম্যান, এগুলো এর আগেও পড়িয়েছি বলে আমি আর এখানে লিখিনি, ঠিক আছে। এর আগেও পড়িয়েছি, যার কারণে এখানে আর আমি লেখালেখি করিনি, তোমরা নিজের থেকে বলবে, মনে পারবে না বলতে এখনই। ইসরোর চেয়ারম্যান বললাম ভি নারায়ণন। ইউটিউবের সিইও হয়েছেন নীলমোহন রাজীব সিনহা ইউটিউবের হয়েছে। আর প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছে অজিত দোভাল। আর 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানাগারিয়া। আমার আমার যে পিডিএফটা আছে না 45 পাতার, যাদের ভিডিওগুলো আমি হয়তো দেখছি যে কি কি আছে 2025 থেকে তারা তুলে নিচ্ছে, তো আমার যে 45 পাতাতে যে উল্লেখ করা হয়েছে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স গুলো, তো এগুলোই মানে দিচ্ছে বেশি করে, আরো কিছু ইনফরমেশন দিচ্ছে তারা, কিন্তু আমার 45 পাতাতে যেগুলো আছে সেগুলো পড়লেই হয়ে যাবে যদি তোমার 45 পাতা আর পিডিএফটা,
ঠিকঠাক ভাবে রপ্ত করে নিতে পারো, তাহলে তুমি অন্যান্য দিকে আরো ছুটতে পারো। আর না হলে ওখানে যেগুলো ইম্পর্টেন্স বলে মনে হবে সেগুলোকে দেখতে থাকো, বারবার দেখতে থাকবে। তার সাথে সাথে 38তম ন্যাশনাল গেমস, 39তম ন্যাশনাল গেমস এর ব্যাপারে আলোচনা করেছি, ওখান থেকে প্রশ্ন হতেই পারে একটা। তো যাই হোক, লোকপাল এর চেয়ারম্যান হচ্ছে অজয় মানিক রাও, ঠিক আছে, অজয় মানিক রাও খানবিলকার। আর দ্বিতীয় লোকপাল, লোকপালের চেয়ারপারসন হচ্ছে অজয় মানিক রাও খানবিলকার। আর হচ্ছে তোমার দ্বিতীয় লোকপাল হয়েছে, দ্বিতীয় লোকপাল বলছি, লোকপালের চেয়ারম্যান বর্তমানে যে হয়েছে না, বর্তমানে যে লোকপালের চেয়ারম্যান আছে অজয় মানিক রাও খানবিলকার, এ হচ্ছে দ্বিতীয়। আর হচ্ছে তোমার দ্বিতীয় লোকপাল, আর প্রথম লোকপাল ছিল, এখানে দ্বিতীয় লোকপালটা এই লাইনের সাথে যুক্ত করা আছে। আর প্রথম লোকপাল ছিল PN ভগবতী, ঠিক আছে, PN ভগবতী পরীক্ষাটা আসতে পারে। প্রথম লোকপালের নাম কি? PN ভগবতী। দ্বিতীয় লোকপাল হচ্ছে অজয় মানিক রাও খানবিলকার, খান উইলকার লেখা আছে এখানে, ডাব্লু দিয়ে নামটা আছে তার জন্য। এবার হচ্ছে কি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার 27তম চেয়ারম্যান চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি, মনে আছে তো? তারপরে হচ্ছে ভারতের পররাষ্ট্র সচিব হচ্ছে, হ্যাঁ, বিক্রম মিশ্র। এবার হচ্ছে তোমার কি, ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন, হ্যাঁ, ভারতের অ্যাথলেটিক ফেডারেশন, ইংলিশ নামটা হচ্ছে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া, এর অ্যাথলিট কমিশনের চেয়ারপারসন হয়েছে যে লোকটা, তার নাম হচ্ছে অঞ্জু ববি জর্জ, অঞ্জু ববি জর্জ, অঞ্জু ববি জর্জ, অঞ্জু ববি জর্জ, মনে থাকবে। ভারতের নতুন অর্থ সচিব হয়েছে অজয় শেঠ। আর ভারতের নতুন ক্যাবিনেট সেক্রেটারি হয়েছে টিভি সোমনাথন। হ্যাঁ, ভারতের নতুন ক্যাবিনেট সেক্রেটারি হয়েছে, ভারতের নতুন ক্যাবিনেট সেক্রেটারি, তার নাম টিভি সোমনাথন। ভারতের বর্তমানে স্বরাষ্ট্র সচিব আছে, হ্যাঁ, গোবিন্দ মোহন, ভারতের বর্তমান স্বরাষ্ট্র সচিবের নাম গোবিন্দ মোহন। লেফটেন্যান্ট জেনারেল হয়েছে তোমার হচ্ছে তোমার এখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের, হ্যাঁ, বর্ডার সিকিউরিটি ফোর্সের বর্তমানে ডিরেক্টর জেনারেল বা ডিজি, আমার PDF এ লেখা আছে, লেফটেন্যান্ট জেনারেল হরপাল সিং, লেফটেন্যান্ট জেনারেল কি নাম? হরপাল সিং, হরপাল সিং, মনে থাকবে। আর ইংল্যান্ডের বর্তমানে প্রধানমন্ত্রীর নাম কিয়ার স্টারমার, মনে আছে তো? এখনো এখনো সে আছে পদে। 18তম লোকসভার স্পিকার ওম বিড়লা। তামিলনাড়ু CM, এর একদিন বলেছিলাম থালাপাতি বিজয়, ওর আরো নাম আছে যেটা, যে সি জোসেফ বিজয়, ঠিক আছে, সি জোসেফ বিজয় বলছে। আচ্ছা, এবার হচ্ছে কি, BCCI এর প্রেসিডেন্ট হচ্ছে রাজীব শুক্লা, BCCI এর প্রেসিডেন্ট রাজীব শুক্লা। আর হচ্ছে তোমার ভারতের মহিলা দলের হেড কোচ, ঠিক আছে, অমল মজুমদার, ভারতের মহিলা দলের হেড কোচ। তো অমল মজুমদার বলে একজন আছে, হয়েছে। আর হচ্ছে আসামের CM হেমন্ত বিশ্ব শর্মা। পন্ডিচেরির CM হলো কদিন আগে, হ্যাঁ, কপালে তিলক আছে আর দাগ টানা আছে, এন রঙ্গাস্বামী নামের সাথে মিল আছে। এবার হচ্ছে কি, পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব হয়েছে মনোজ কুমার আগরওয়াল। আর প্রসার ভারতীর চেয়ারম্যান হয়েছে প্রসূন যোশী। আর হচ্ছে তোমার কি যেন বললাম, মনোজ কুমার আগরওয়াল হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব, মনোজ কুমার আগরওয়াল, ঠিক আছে। আর হচ্ছে তোমার CM অফ কেরালা, হ্যাঁ, VD স্বামীনাথন। কেরালার নতুন CM হয়েছে VD, না স্বামীনাথন না, সাথী সান নামটা আছে, সাথী সান, ঠিক আছে, মনে থাকবে। সাথী সান নামটা মনে রাখলেই হবে। তারপরে হচ্ছে তোমার কি, যে পন্ডিচেরি বললাম এন রঙ্গাস্বামী। এছাড়াও তোমাদের যেন লিখছি কিন্তু আমার মুখস্থ করতে না মনে হচ্ছে, পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকারের নাম হচ্ছে রথীন্দ্র বোস। এটা আসবে না এখন পরীক্ষাতে, যদিও BCS আসবে না, কারণ প্রশ্ন আগে তৈরি হয়ে গেছে। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন এর চেয়ারম্যান BWF, পরীক্ষাটা আসতে পারে, BWF ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনে PV সিন্ধু, এর আগে দিনে বলেছি। আর হচ্ছে তোমার যুক্তরাজ্যের ইতিহাসে কনিষ্ঠতম ভারতীয় বংশোদ্ভূত মেয়র হয়েছে তুষার কুমার, ঠিক আছে, খুবই অল্প বয়সী ছেলে, তুষার কুমার যুক্তরাজ্যের ইতিহাসে কনিষ্ঠতম ভারতীয় বংশোদ্ভূত মেয়র হয়েছে। এবার ইন্টারপোলের নতুন যে কি বলবো ওটাকে, সভাপতি, ঠিক আছে, ইন্টারপোলের, ইন্টারন্যাশনাল পুলিশ পুরো নামটা আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার লুকাস ফিলিপ, এই নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে, লুকাস ফিলিপ। ইন্টারন্যাশনালি যেমন আছে তোমার সম্মিলিত জাতিপুঞ্জ, IMF, ওয়ার্ল্ড ব্যাংক,
ইন্টারপোল, এরকম বেশ কিছু হিউম্যান রাইট দেখে যেটা আছে, কি যেন নামটা আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এই ধরনের অর্গানাইজেশন গুলো যেগুলো আছে সেগুলোর থেকে কিন্তু বিসিএস পরীক্ষার প্রশ্ন হয়। ঠিক আছে। নেদারল্যান্ডের ইতিহাসে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হয়েছে যে রব জোটেন। রব জোটেন, জোটেন না জেটেন, রব জেটেন কে নেদারল্যান্ডের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী রব জেটেন। আর লুকাস ফিলিপ হচ্ছে ইন্টারপোলের নতুন সভাপতি। যুক্তরাজ্যের ইতিহাসে কনিষ্ঠতম ভারতীয় বংশোদ্ভূত মেয়র তুষার কুমার। পশ্চিমবঙ্গের নতুন বিধানসভার সচিব হয়েছে মানে স্পিকার তো রথীন্দ্র বোস। আর হচ্ছে তোমার ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন পিভি সিন্ধু, এর আগের দিনও বলেছি। ইউনিক বলছে আধার, আধার যে আছে না ইউআইডিএআই, ইউনিক আইডেন্টিফিকেশন, আধারের পুরো নামটা কি, ইউআইডিএআই এর পুরো নামটা কি বলে দাও তাড়াতাড়ি। সেখানকার চেয়ারম্যান ইউআইডিএআই এর চেয়ারম্যান হয়েছে নীলকান্ত মিশ্র। কি বললাম? নীলকান্ত মিশ্র। আর সিইও হয়েছে কে? হ্যাঁ, সৌরভ বিজয়। সৌরভ বিজয় হচ্ছে আধারের সিইও। আধারের চেয়ারম্যান হয়েছে নীলকান্ত নীলকান্ত মিশ্র। আর নেদারল্যান্ডের বললাম রব জটেন। আর নাগাল্যান্ডের নতুন রাজ্যপাল হয়েছে নন্দ কিশোর যাদব। ঠিক আছে, নন্দ কিশোর যাদব। কারণ হচ্ছে এটা মনে রাখতে হবে, কারণ নাগাল্যান্ডের এই প্রিভিয়াস যে রাজ্যপালটা ছিল, নামটা ঠিক মনে পড়ছে না এখন ম্যাম, তো তিনি মারা গেছেন বলে ডাইন হার্নেস পদে থাকাকালীন মারা গেছেন। তারপরে হচ্ছে নন্দ কিশোর যাদবকে সেখানকার রাজ্যপাল হিসেবে যুক্ত করা হয়েছে, তো চেঞ্জ করা হয়েছে। তো এটা গেল। আর একটা হচ্ছে তামিলনাড়ুর যে রাজ্যপাল, যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়েছে, যার কারণে ওই নামটা, পশ্চিমবঙ্গে যে বর্তমান রাজ্যপাল আছে সেই নামটা হয়তো পিএসসির যে খাতাটা আছে না তোমার বিসিএস এর প্রশ্ন, ওখানে হয়তো ছাপানো আছে। এবার হচ্ছে কি, নেপালের যে কোনটা কোনটা? আর এন রবি, নামটা হয়তো পিএসসির প্রশ্নটাতে ছাপানো আছে। ঠিক আছে। আর হচ্ছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন, যেটা আমি বললাম যে কি নাম জানো, পিভি সিন্ধু, এই নামটা হয়তো ছাপানো থাকতে পারে। ঠিক আছে, পরীক্ষার হলে। এবার হচ্ছে দেখে নাও যে বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনারের নাম দীনেশ ত্রিবেদী। বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হচ্ছে দীনেশ ত্রিবেদী। নেপালের 47তম প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার, তার নাম হচ্ছে বালেন্দ্র সাহ। আর নাসকমের নতুন চেয়ারম্যান হয়েছে শ্রীকান্ত ভেলা কান্নি। এবার হচ্ছে তোমার 53তম জাস্টিস, হ্যাঁ, যেটা হচ্ছে সূর্যকান্ত। এই পরীক্ষাতে যদি সূর্যকান্তের নামটা জিজ্ঞাসা করা হয় তাহলে 53তম নামটা দিয়ে আসবে, 53তম, 53rd। আরবিআই এর গভর্নর হচ্ছে সঞ্জয় মালহোত্রা। ঠিক আছে, তমটা জিজ্ঞাসা করবে। আর আইসিসি এর সর্বকনিষ্ঠ সভাপতি জয় শাহ, অল্প বয়সী ছেলে। ঠিক আছে, সে কিন্তু সর্বকনিষ্ঠ সভাপতি হয়েছে কার, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর। তারপরে হচ্ছে তোমার কি, ইন্ডিয়া বিকেম থার্ড লার্জেস্ট মেট্রো নেটওয়ার্ক। ইন্ডিয়া বিকাম, এটা এই লাইনটা কিন্তু লাগবে, কারণ ইন্ডিয়া বিকেম করেছে মানে হচ্ছে হয়ে গেছে বর্তমানে বিশ্বের মধ্যে তৃতীয় লার্জেস্ট বলতে লংগেস্ট, তৃতীয় লংগেস্ট, লংগেস্ট করতে হবে আমাকে, তৃতীয় লংগেস্ট মেট্রো নেটওয়ার্ক। 1143 কিলোমিটার ভারতের টোটাল নেটওয়ার্ক রয়েছে, মেট্রো নেটওয়ার্কের কথা বলছি। তো বিশ্বের মধ্যে এটা তৃতীয় স্থানে পৌঁছে গেছে। বাকি ফার্স্ট এবং সেকেন্ড আমি নামটা এখানে তুলে নিই, তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা সার্চ করে পড়ে নিবে। আরবিআই এর গভর্নর হচ্ছে সঞ্জয় মালহোত্রা, এটা 26তম বললামই একটু আগে। আইসিসি বলে দিলাম। আচ্ছা, ইন্ডিয়া ইজ দি থার্ড লার্জেস্ট প্রডিউসার অ্যান্ড ফোর্থ লার্জেস্ট কনজিউমার অফ রাবার। ঠিক আছে, রবার, এটা আসতে পারে, রবার উৎপাদনে ভারতে কোন রাজ্য টপে আছে? কেরালা না? কেরল। কেরল। তো কেরল হচ্ছে কি যা প্রোডাকশন করছে সেটাতেই সে পৌঁছে গেছে কত নম্বরে, যে তোমার হচ্ছে আহ, তৃতীয় বৃহত্তম প্রডিউসার, কিন্তু ফোর্থ লার্জেস্ট কনজিউমার। হ্যাঁ, তৃতীয় বৃহত্তম প্রডিউসার বা ফোর্থ লার্জেস্ট কনজিউমার। তাহলে কি হচ্ছে, তোমাকে আমদানি করতে হবে। ঠিক আছে, আমদানি করতে হবে, রবারকে আমদানি করতে হচ্ছে কিছু পরিমাণে। আচ্ছা, এই যে আমি তোমাদেরকে বলেছিলাম না, আমাদের ভারতে একটু জাস্ট বলে দিচ্ছি কারণ এখানেই, তো ভারতের টোটাল যা জিওগ্রাফিক্যাল এরিয়া রয়েছে কৃষি কার্যের মধ্যে, ঠিক আছে, ভারতের যা টোটাল জিওগ্রাফিক্যাল ল্যান্ড রয়েছে তার 55%, ঠিক আছে, 55% এরিয়াতে আমরা
কৃষিকাজ চালাচ্ছি, একসাথে করছে। অন্যান্য দেশগুলো করে 11%। এর আগে আমি বলেছি এটা, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের যেটা ওয়েল অ্যান্ড টিউবওয়েল, যে ওয়েলের থ্রুতে, টিউবওয়েল থ্রুতে, মানে হচ্ছে বিভিন্ন ধরনের যে সোর্স আছে আমাদের, কিসের সোর্স বলছি, তোমার হচ্ছে জলসেচের যে বিভিন্ন ধরনের সোর্স আছে, সেগুলো থেকে প্রশ্ন হতে পারে পরীক্ষাতে, বুঝতে পারছো? তো এটা আমি বলেছিলাম এর আগের দিন, টিউবওয়েল থেকে হয়। টিউবওয়েলের থ্রুতে জলসেচ করা হচ্ছে কত, যে তোমার 47%। আর হচ্ছে তোমার আদার্স ওয়েল, আদার বিভিন্ন ধরনের নল আছে যেগুলো দিয়ে 13%। ক্যানেল ইরিগেশনের থ্রুতে, ক্যানেলের থ্রুতে হচ্ছে 24%। আর ট্যাঙ্ক ইরিগেশন খুবই কম হয়। হয় যেটা রাজ্যে সেটা হচ্ছে তোমার তামিলনাড়ুতে হয়, আর একটু সাম পার্ট অফ অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ না, কর্ণাটকা, সাম পার্ট অফ কর্ণাটকা অ্যান্ড তামিলনাড়ুতে হচ্ছে তোমার ট্যাঙ্ক ইরিগেশনটা দেখতে পাওয়া যায়। পরীক্ষাতে অপশন আসলে তামিলনাড়ুটাই দেয় যে কোন রাজ্যে দেখা যায় ট্যাঙ্ক ইরিগেশন। এবং আদার সোর্সেসে 12% জলসেচ করা হয়। তো এগুলো আছে। আর আমাদের পেট্রোলিয়ামের ব্যাপারটা যদি বলি, পেট্রোলিয়ামের ব্যাপারটা, ভারত, আমি তোমাদেরকে বলেছিলাম এর আগে যে ভারত একদিনে 5 দিনে যা উৎপাদন করে একদিনে সেটা কনজিউম করে নেয়, ঠিক আছে। তার মানে প্রায় 80% ভারতকে কি করতে হয়, মানে বিদেশ থেকে আমদানি করতে হয়। এই আমদানির পরিমাণটা না একটু আরো বেড়ে গেছে। বর্তমানে ভারতকে নিউ ডেটাতে 86%, ঠিক আছে, 86% ক্রুড অয়েল, 86% ক্রুড অয়েল আমদানি করতে হয়, ঠিক আছে। 86% ক্রুড অয়েল আমদানি করে নিয়ে আসতে হয়, ঠিক আছে। 86% ক্রুড অয়েল আমদানি করে নিয়ে আসতে হয়, মনে থাকবে। হুম। আর একটা হচ্ছে তোমার কি, এই ক্রুড অয়েলের মধ্যে, যে ধরো তোমার পরীক্ষাতে প্রশ্ন হলো যে ক্রুড অয়েল থেকে নিচের কোন জিনিসগুলো তৈরি হয়, ঠিক আছে। তো আমি প্রশ্নটা আমার এখন তোমাকে যেহেতু নাই সামনের দিকে, সেদিন তোমাকে বলতে পারছি না। তো ক্রুড অয়েল গুলোতে তোমার কি কি তৈরি হয় বলে দিচ্ছি, যে তোমার হচ্ছে পেট্রোলিয়াম তৈরি হয়, ডিজেল, তারপরে হচ্ছে গ্যাস, ন্যাচারাল গ্যাসও পাই কিছুটা আমরা ক্রুড অয়েল থেকে। তো এই ধরনের বিভিন্ন ধরনের ন্যাপথা ইত্যাদি তৈরি হয়। তারপরে কি অ্যাসফল্ট বলে একটা জিনিস আছে, অ্যাসফল্ট, অ্যাসফল্ট বলবে, ASPHALT, অ্যাসফল্ট। অ্যাসফল্টও না আমরা ক্রুড অয়েল থেকেই পাই। কি বললাম, ক্রুড অয়েল যখন আমরা সবকিছু তৈরি করিনি, ক্রুড অয়েল তো কালো মাটি ইত্যাদির মতো থাকবে না, মানে মানে ওটা তো কৃষ্ণ মৃত্তিকা তেল, মানে কালো মাটির তেল বা কৃষ্ণ কালো তেল, ঠিক আছে। পেট্রোলিয়াম হচ্ছে তোমার কি মাটির তেল, ক্রুড অয়েল মানে তো মাটি থাকে তো সেখানে। তো ওইখানে না অ্যাসফল্ট বলে এক ধরনের জিনিস পাওয়া যায়, যেটা তোমার জানা আছে কিনা জানি না। তো আমরা যে রাস্তাতে যে পিচ ঢালি, ঢালি না আমরা, কি কি বললেন নামটা? অ্যাসফল্ট, 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 স্পেলিংটা? ASPHALT। আচ্ছা, অ্যাসফল্ট। হুম। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কি, যখন আমরা রাস্তাঘাটে যে কালো ইটা আছে তোমার, যে মানে কালো যে পিচ মালটা, পিচ। হ্যাঁ, পিচটা দিয়ে যেটা তোমার করা হয়, ওটাই হচ্ছে অ্যাসফল্ট, ঠিক আছে। পিচটা দিয়ে ওটা তৈরি করা হয়, ক্রুড অয়েল থেকে ওটা আসে। তুমি ওটা দেখে নিবে সার্চ করে যদি মনে হয়। তো আমি প্রশ্নটা যখন পাবো তোমাদেরকে আমি গ্রুপে ছাড়বো, তো বুঝে যাবে আমি কি বলতে চাচ্ছিলাম। এবার হচ্ছে তোমার কি, যে সেটা গেল। 11তম গ্রিন ইকোনমি সামিট হয়েছে কোথায়, তো দুবাইতে না 11তম গ্রিন ইকোনমি সামিট হয়েছে। গ্রিন ইকোনমি ব্যাপারটা কি তোমার জানা আছে, না জানা থাকলে একটু সার্চ করে দেখে নিবে, তাহলে তুমি বুঝে যাবে। গ্রিন ইকোনমি বলতে আমরা যে ফেসবুক, তারপরে হচ্ছে ইউটিউব, মানে বিভিন্ন ডিজিটাল মার্কেট থেকে যে আমরা টাকাগুলো রোজগার করি, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার কি গ্রিন ইকোনমিতে পড়ছে। তো হচ্ছে তোমার কি দুবাই। আর ইন্ডিয়া ইজ এ টপ প্রডিউসার অফ মিল্ক গ্লোবালি, এটা আমরা জানি, গতবারে পরীক্ষাটা প্রশ্নটা এসেছে। আর রবার প্রোডাকশনের ব্যাপারটা তোমাকে বলে দিলাম। হরমুজ প্রণালী, ঠিক আছে, হরমুজ প্রণালী থেকে একটা প্রশ্ন মনে হয় আসতে পারে। তো হরমুজ প্রণালী হচ্ছে, কি লিখেছি আমি এখানে, এখানে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। হরমুজ প্রণালী দিয়ে মোটামুটি 35 থেকে 40% তেল গোটা বিশ্বের যা বাজার হয়, এত শতাংশ বাজার হয় এই হরমুজ প্রণালী দিয়ে, মনে হয় তার থেকে বেশি হবে একটা পার্সেন্টেজটা। তো এই যে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথ হরমুজ প্রণালী, সার টার ইত্যাদি মানে বিভিন্ন জিনিস আছে
এই প্রণালী দিয়ে। তো এটা একটা গুরুত্বপূর্ণ, এখানে দেখে নেবে। আর ওয়ার্ল্ডের মধ্যে বিজিএস ওয়েল চক পয়েন্ট, ঠিক আছে, ওয়ার্ল্ডের মধ্যে, হ্যাঁ, ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বিজিএস ওয়েল চক পয়েন্ট বলছি আমরা কাকে, হরমুজ প্রণালীকেই বলছি। আর অজিত পাওয়ারের নাম শুনেছো? রিসেন্টলি তিনি প্লেন ক্র্যাশ হয়েছিল, যার কারণে মারা গেছেন। তিনি হচ্ছেন তিনি ছিলেন মহারাষ্ট্রের সিএম, ডেপুটি সিএম, ঠিক আছে, মহারাষ্ট্রের ডেপুটি সিএম ছিল কে? অজিত পাওয়ার, মারা গেল। তারপরে তার স্ত্রী নাম কি? সুনেত্রা পাওয়ার, ঠিক আছে, সুনেত্রা পাওয়ার লিখে রেখেছি। প্রথম মহিলা, মানে মহারাষ্ট্রের ইতিহাসে প্রথম মহিলা ডিসিএম, ডেপুটি চিফ মিনিস্টার, ডিসিএম ডেপুটি চিফ মিনিস্টার হয়েছেন। কি নাম? সুনেত্রা পাওয়ার। তার হাজবেন্ডের নাম কি? অজিত পাওয়ার। মারা গেছেন কিসের কারণে? প্লেন ক্র্যাশের কারণে মারা গেছেন। তো এই ব্যাপারগুলো আছে, তোমরা একটু পড়ে নিবে। আর ইন্ডিয়া হচ্ছে 11তম ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি সামিট হয়েছে দুবাইতে, দুবাইতে হয়েছে। আর ফ্লাইনেক্সটা পরীক্ষাটা আসতে পারে, শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার মধ্যে একটা মিলিটারি এক্সারসাইজ হয়েছে। তো ফ্লাইনেক্স নাম আছে, কলম্বোতে আয়োজন করা হয়েছিল এই ফ্লাইনেক্সের 12তম এডিশনের সম্মেলনটা। কথায় বললাম তো, কলম্বোতে 12তম এডিশনটা হয়েছিল। আর একটা প্রশ্ন আরো হতে পারে, বেশ কিছু বুকস এন্ড অথার্স আমি লিখছি, তো তার মধ্যে এখানে একটা দেখা আছে, হোয়াই দি কনস্টিটিউশন ম্যাটার, হোয়াই দি কনস্টিটিউশন ম্যাটার, এই বইটা লিখেছে কে? তো ডিওয়াই চন্দ্রচূড়। হ্যাঁ, প্রিভিয়াস তোমার হচ্ছে প্রিভিয়াস বলতে এটা মনে হয় এ ছিল মানে 50 না 51তম ছিল চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, 51তম মনে হয়। তো যাই হোক, তো ওটা আমি বলছি না এখানে কততম, এটা পুরাতন হয়ে গেছে। তো হোয়াই দি কনস্টিটিউশন ম্যাটার, এটা লিখেছে কে? ডিওয়াই চন্দ্রচূড়। হোয়াই দি কনস্টিটিউশন ম্যাটার্স, কনস্টিটিউশন ম্যাটার্স কে? ডিওয়াই চন্দ্রচূড়। তো এতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আমার সংরক্ষণে ছিল আজকের, তোমাদেরকে আমি বলে দিলাম, তোমরা একটু পড়ে নিবে। ভিডিও করা থাকবে, আপলোড করে দিব একটু পরে। আজকের পুরো ক্লাসটা ভিডিওতে থাকবে, তোমরা দেখে নিবে। তাহলে হচ্ছে তোমার হচ্ছে ইউপিতে হচ্ছে 12টা, তামিলনাড়ুতে হচ্ছে তোমার কটা? 20টা। আর সব থেকে বেশি টাইগার মারা গেছে কোথায়? সব থেকে বেশি টাইগার মারা গেছে কোথায়? মধ্যপ্রদেশে। টাইগার স্টেট বলা হচ্ছে কোথায়, মানে কোন রাজ্যকে? তো হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশকে। খাজুরাহের মন্দির কোথায় আছে? মধ্যপ্রদেশে। পান্না, সব থেকে বেশি পরিমাণে পান্না পাওয়া যায়, মানে পান্না, হ্যাঁ, পান্না খনি যেটা আছে তোমার কোথায় রয়েছে? হীরা। হীরা পাওয়া যায় কোথায়? পান্নাতে, পান্না খনিতে। সেটা হচ্ছে কোথায়? মধ্যপ্রদেশেই রয়েছে। আর হচ্ছে তোমার আম, হুম রামসার সাইটের সংখ্যা বললাম 99, 99 নাম্বারটা ইউপিতে আছে, যেটা হচ্ছে শেখাঝিল। আর 98টা বিহারের পাটনাতে আছে। আর হচ্ছে তোমার তামিলনাড়ুতে পোঙ্গল উৎসব হয়, পোঙ্গল উৎসবের দু নম্বর দিনে জাল্লিকাট্টু উৎসব হয়। তোমাকে বলতে হবে একটা প্রশ্নের অ্যান্সার, যে পোঙ্গল উৎসবটা কত দিন ধরে হয়, ঠিক আছে, পোঙ্গল উৎসব কয়দিন ধরে চলে? জানি না। 4 দিন ধরে চলে, ঠিক আছে। পোঙ্গল উৎসব দুর্গাপূজার মতো, ঠিক আছে, 4 দিন ধরে পোঙ্গল উৎসব চলে। এই জিনিসগুলো আসতে পারে। উত্তর পূর্ব মৌসুমী বায়ু নাকি, নাকি উত্তর পশ্চিম মৌসুমী বায়ু, এর প্রভাবে কোন রাজ্যের সব থেকে বেশি বৃষ্টিপাত হয়? দুবার বৃষ্টিপাত হয়, মানে একবার ঠান্ডার সময় হয়। তো তামিলনাড়ুতে হচ্ছে। তো এই ব্যাপারটা আছে, মনে রাখবে। তামিলনাড়ু করমন্ডল উপকূল, আর হচ্ছে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর। আর হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে, হ্যাঁ, এবার পূর্বঘাট পর্বত। তো এই জিনিসগুলোকে নিয়ে ডিটেলস হবে যত বেশি সম্ভব। তারপরে হচ্ছে তোমার কি, ঠিক আছে, চলতে থাকুক আমার আলোচনা, তারপরে আবার মনে পড়বে যেগুলো সেগুলো আমি বলবো। আর আজকে কমই মনে পড়বে, কারণ আপনার মাথাটা, স্ক্রিন শেয়ার হচ্ছে না। তুমি করে দিচ্ছি আবার। আজ একটু ঠিক আছে, দেখাচ্ছে আবার। দেখা যাচ্ছে তো, ঠিক আছে। আজ একটু কমই মনে পড়বে, কারণ আমার হচ্ছে সারাদিন ধরে আমি অন্য কাজগুলো সব করেছি, তো তোমার হচ্ছে অন্যান্য সাবজেক্ট গুলো পড়াশোনা করেছি, তো মাথাটা একটু হ্যাং হয়ে আছে। যার কারণে যতটাই সম্ভব হয়েছে, যতগুলো বলছি সব আমি এখানে রেকর্ড করে দিয়েছি, যাতে করে পরবর্তীতেও এগুলো তোমরা পড়তে পারবে। তো এখানে দেখে নাও যে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া, ঠিক আছে, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া উলার লেক রয়েছে, ঠিক আছে, উলার লেক। সেটা কোথায় রয়েছে? উলার লেক কোন রাজ্যে রয়েছে? জম্মু কাশ্মীর আছে। হ্যাঁ, উলার লেক যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের জম্মু কাশ্মীরে রয়েছে। মানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে যখন বলছি না, তো ভাবছি যে সবকিছু একদিনই পড়ে দিব।
কিন্তু যখন পড়াতে বসছি তখন অনেক মানে গল্পটা করতে সময় লাগছে। সবকিছু একসাথে হচ্ছে না, ঠিক না? মানে হুম। যতটা সম্ভব মানে চেষ্টা করছি, যতটা হয় না। সময় লাগে না বলতে? একটা সবকিছুর জন্য একটা মিনিমাম পর্যন্ত সময় দিতে হবে। যেমন আমার স্টুডেন্ট গুলা যারা আছে তারা সময় বলছে যে হচ্ছে না, তো ছেড়ে দিই। এর জন্য একটা সময় লাগে। মিনিমাম না, ম্যাক্সিমাম সময় লাগবে। তারপরে তুমি শিখবে। জিনিসগুলো যে আমরা শিখেছি, যেটুকুটা শিখেছি, আ যেটুকুটাই যে শিখেছি, মনে হচ্ছে যে খুবই কম মেহনত দিয়ে শিখেছো? আমি তো কিছুই শিখতে পারছি না মনে হচ্ছে আমার এরকম। আমি বলতে পারছি না। না, শোনো, বলতে পারাটাই যে তোমার হচ্ছে শিক্ষা এরকমটা না। তোমাকে আমি পড়িয়েছি না, একটা হচ্ছে ইন্ট্রোভার্ট, একটা হচ্ছে এক্সট্রোভার্ট, একটা হচ্ছে অ্যাম্বিভার্ট, ঠিক না? তুমি বলতে হুম। পারবে, তোমাকে আরো বেশি লাগবে সময়। মানে তুমি মানে যেগুলো তুমি ধরো বলতে চেষ্টা করছো, বলতে গেলে কি হয়, তাড়াতাড়ি করে সব নিয়ে আসতে হয় মাথার মধ্যে, ঠিক না? কিন্তু লেখার সময় তো হুম। তোমার তাড়াতাড়ি করে নিয়ে আসতে হবে না, কারণ ওটা তুমি খাতায় রাখছো এবং তোমাকে একাধিকবার তোমাকে লিখতে হবে। যে একই জিনিস বারবার তোমাকে লিখতে হবে, তারপরে তুমি বলবে। বলার জন্য একটা অন্য রকমের মানে তোমার হচ্ছে লাগবে। তোমার হচ্ছে কি ওটাকে বলছে, তোমার আলাদা রকমের পরিশ্রম লাগবে, জাস্ট এটাই বলছি। তো বা অন্য রকমের স্কিল লাগবে তোমাকে বলতে গেলে। তো ওটা আবার তোমার অ্যাডাপ্ট করতে হবে। ওটা অনেকজনই আছে ইউটিউবে পড়ায়। তো ওরা দেখে দেখে বলে, আর অনেকে আবার না দেখেও বলে। তো যারা না দেখে বলে না, ওদের স্কিলটা অন্যরকম হয়েছে। ওরা মনে রাখার ব্যাপারটা, ওরা ভাবে যে আমি এই জিনিসটা অমুক সময় বলবো, এই জিনিসটা মুখের সাথে বলবো, হ্যাঁ, এটার সাথে আমি মানে কি করবো, কানেকশন করব। তো এই ধরনের ভাবনা চিন্তা যখন তুমি করবে তখন তুমি বলতে পারবে। আর না বলতে পারা মানে তুমি যে কিছু জানছো না এরকমটা না, ঠিক আছে? পরীক্ষার হলে যখন প্রশ্ন হবে তখন তোমার ঠিক বেরিয়ে আসবে যা তুমি জানো। তো যাই হোক, লার্জেস্ট হচ্ছে ফ্রেশ ওয়াটার লেক, তার নাম হচ্ছে উলার লেক, জম্মু কাশ্মীরে আছে। ডাল লেক, যেগুলো আছে পরীক্ষাতে সেগুলো লিখে দিয়েছে এখানে। কাশ্মীরে আছে। পংগং লেক, সেটা কাশ্মীরে রয়েছে, লাদাখে রয়েছে, হ্যাঁ, এখন লাদাখে বলবে। আর হচ্ছে পুচামপাদ লেক যেটা রয়েছে রাজস্থানে রয়েছে। আর পুষ্কর লেক রাজস্থানে রয়েছে। সম্বর লেক হচ্ছে রাজস্থানে রয়েছে, দেখতে পাচ্ছ? সম্বর লেক রাজস্থানে রয়েছে, পুষ্কর লেক রাজস্থানে রয়েছে, পুচামপাদ লেক রাজস্থানে রয়েছে। আর পংগং লেক যেটা লাদাখে রয়েছে। ডাল লেক হচ্ছে কাশ্মীরে রয়েছে, নাক্কি লেক, হ্যাঁ, এগুলো তোমার মনে থাকবে। কিন্তু নাক্কিটা হঠাৎ করে জিজ্ঞাসা করতে গেলে হয়তো তুমি নাও পড়তে পারো। নাক্কি কোথায় আছে? রাজস্থানে আছে। নাক্কি কোথায় আছে? রাজস্থানে আছে। বুঝতাম। রাজসামান্ড, না, রাজসামান্ড রাজস্থানে আছে। চিল্কা লেক উড়িষ্যাতে আছে। চিল্কা লেকের বিভিন্ন হিস্ট্রি তোমাকে জানতে হবে। খাতায় লিখে রাখো যে চিল্কা থেকে যত বেশি সম্ভব ডিটেলস হবে, কারণ চিল্কা থেকে পরীক্ষাতে প্রশ্ন হয়েই থাকে একবার করে, মানে একটা করে প্রত্যেকবার হয়। পুলিকট লেক যেটা আছে অন্ধ্রপ্রদেশে, আর কোলেরু লেক আছে অন্ধ্রপ্রদেশে। এই চিল্কা, পুলিকট, কোলেরু, ঠিক আছে, যে কোনো পরীক্ষার জন্য তোমাকে ভালো করে যত বেশি সম্ভব যেই জায়গা থেকে প্রশ্ন হয় সেই জায়গাটাতে তোমাকে বেশি করে ডিটেলস সময় দিতে হবে, যত বেশি সম্ভব। গুগল সার্চ করে, অমুক করে, দুমুক করে, বই থেকে যেখান থেকে হোক না কেন, তো তোমাকে করতে হবে। সব থেকে ভালো মাস্টার হচ্ছে তোমার জন্য বই আর হচ্ছে তোমার গুগল, ঠিক আছে? ইউটিউবের ভিডিওতে কিছু কিছু জিনিস তোমার হয়তো পড়তে ভালো লাগছে না, তখন ইউটিউব দেখবে, কিন্তু ইউটিউব তোমার বেস্ট টিউটর না, ঠিক আছে? তোমার বই আর হচ্ছে তোমার গুগল, ঠিক আছে, তোমার সব থেকে বেস্ট টিউটর। গুগল পড়তে গেলে তোমাকে কি করতে হবে, বুদ্ধি করে পড়তে হবে, নাহলে ভুল তথ্য নিয়ে নেবে। আর হচ্ছে তোমার বইয়ে যা লেখা থাকে সেটাই তোমার থাকবে। তার সাথে সাথে নিজের ব্রেনটাকে অ্যাপ্লাই করতে হবে, যে কিভাবে এসেছে, কোনটার সাথে কালেকশন মানে কানেকশন আছে। তো তোমাকে বিভিন্ন ঘটনার সাথে তোমাকে কানেকশন করতে হবে। অষ্টমুদি হ্রদ আছে কোথায়? কেরালাতে। সাতসাম কোথায় আছে? কোথায়? কেরালাতে। লোনার লেক কোথায় আছে? মহারাষ্ট্রতে। চোলামু লেক কোথায় আছে? সিকিমে। ভীমতাল উত্তরাখণ্ডে। উকাই লেক গোদাবরী গুজরাটে রয়েছে তাপ্তি নদীর তীরে। আর সম্বর লেক রাজস্থানে রয়েছে। আর গান্ধী সাগর ড্যাম চম্বল নদীতে রয়েছে। কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে রয়েছে, ঠিক আছে? এবার শোনো, একটা প্রশ্ন হয় যে চম্বল বেতুয়া কেন সিন্ধ যমুনা নদীর উপনদী না? যমুনা নদীর উপনদী হচ্ছে চম্বল, বেতুয়া, কেন, সিন্ধ, ঠিক আছে? মনে হুম। আছে তো? হুম। এছাড়া হুম। আরেকটা নদী আছে সোন নদী। তোমাকে প্রশ্ন দিলাম যে নিচের কোন নদীটি গঙ্গার সাথে সরাসরি ভাবে মিশেছে, ঠিক আছে? নিচের কোন নদীটি গঙ্গার সাথে মিশে গেছে?
ডিরেক্ট মিশেছে বা সরাসরি মিশেছে, হ্যাঁ, এই ধরনের কোন একটা প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করা হলো, সেখানে দেওয়া হলো তোমাকে অপশনসে চম্বল, বেতুয়া, কেন আর হচ্ছে একটা সোন নদী। ঠিক আছে, চম্বল, হুম, বেতুয়া, কেন আর সোন নদী, কোনটা অ্যান্সার হবে তোমার? চম্বল, বেতুয়া, কেন, সোন নদী, কোনটা হবে অ্যান্সার তোমার? সোন নদীটা, কেন? ওটাই তো ডাইরেক্ট মিশেছে, এগুলা তো আবার কি জানি, বলতে পারছি না। বলতে পারছো না তো? আমি বলে দিচ্ছি, ভুলবে না জীবনেও। তোমাকে শোনো, আমি যেভাবে তোমাকে জিওগ্রাফি পড়তে বলেছি সেভাবে জিওগ্রাফি পড়বে, তাহলে তোমার কিন্তু বেনিফিট হবে, নাহলে কোনোদিনও হবে না, মানে ভুলে যাবে, মাথা গোল জিওগ্রাফিতে হয়ে যাবে। তুমি রিভার সিস্টেমটাকে পড়ো ভালো করে, হ্যাঁ, আমাদের যে বিভিন্ন ধরনের উপকূলগুলো আছে ঠিকঠাক ভাবে পড়ো। ঠিক আছে, যেটুকুটা তুমি পড়বে একদম তুমি ম্যাপ পয়েন্টিং এর সাথে পড়বে। পারলে তুমি একটা ম্যাপ পয়েন্টিং এর জন্য বুক নিয়ে নাও। ঠিক আছে, ব্ল্যাঙ্ক বুক নিয়ে নাও ম্যাপ পয়েন্টিং করার জন্য। সেখানে তুমি একবার, যদি কোনো মানুষ একবার তার ম্যাপ পয়েন্টিং বুকটাকে, আমিও নিজেই করতে পারিনি কিন্তু আমি পড়েছি এটুকুটাই, কারণ হচ্ছে আমি যদি এখন স্টুডেন্ট থাকতাম তো আমি ওটা করতাম। একবার যদি কেউ সোন নদীটাই মিশেছে ডাইরেক্ট হ্যাঁ, বারাণসী পাটনা হয়ে। হ্যাঁ, বলে দিচ্ছি যে একবার যদি কেউ ম্যাপ পয়েন্টিং গোটা জিওগ্রাফির উপরে ঠিকঠাক ভাবে করে নেয়, তাকে জিওগ্রাফি আর কোনোদিনও, মানে সে জিওগ্রাফি ভুলতে চাইলেও জিওগ্রাফি তাকে ভুলবে না। ঠিক আছে, তো ওই জায়গাটা মানুষ করে না, তো ভুলে যায়। তো যাই হোক, এই যে কেন এবার যুক্তি দাও কেন হয়েছে এটা? সোন নদীতে মিশেছে ডাইরেক্ট গঙ্গার সাথে, কেন মিশেছে আর বাকিগুলো কেন হলো না? ওরাও তো গঙ্গার উপনদী। সোন নদীটা হচ্ছে উত্তর বাহিনী নদী, উৎপত্তি স্থল থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে। আর যমুনা নদীটা হচ্ছে গিয়ে কি আদার্স নদীর সাথে মিশেছে আগে, চম্বল এসে পড়েছে, বেতুয়া এসে পড়েছে, তারপর হচ্ছে হ্যাঁ, গিয়ে কি যমুনা নদী, এসে যমুনা পড়ে নদীর সাথে, ওদের একসাথে জল বহন করে তারপরে এসে পড়েছে। হ্যাঁ, তো এটা হলো তোমার লজিক। তো এই জায়গাটা তোমাকে দেখে নিতে হবে। এখান থেকে প্রশ্ন দেখেছি একটা আমি প্রশ্ন, তো তোমাদেরকে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, এরকম নাকি? পোর্ট গুলো যেগুলো আছে দেখে নাও, যে মান্ডবী পোর্ট, হ্যাঁ, যেটা আছে কোথায়, গোয়াতে আছে। ওখা পোর্ট, যেটা এগুলো হচ্ছে তোমার মেজর পোর্ট, আর হচ্ছে তোমার কি মাইনর পোর্ট যেগুলো আছে, ঠিক আছে, ছোটখাটো পোর্ট, হুম। সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে কারণ জিজ্ঞাসা করা হয় ওখা পোর্ট কোথায় আছে। তো গুজরাটে আছে, আর হচ্ছে মান্ডবী পোর্ট কোথায় আছে, তো গোয়াতে আছে। কান্ডালা পোর্ট কোথায় আছে, গুজরাটে আছে। মুম্বাই পোর্ট মহারাষ্ট্রতে আছে। জওহরলাল নেহেরু পোর্ট হচ্ছে মহারাষ্ট্রতে আছে। মারমাগাঁও পোর্ট গোয়াতে আছে। এই গোয়া রাজ্য দিয়ে, গোয়া হচ্ছে রাজ্যটা হচ্ছে তোমার হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের মতো, মানে 3300 কত জন আছে, 3300 না? 3102 না কত? 3102। তো যাই হোক, 3102 যদি হয় মানে ছোটখাটো, মালদার সাথে আমার গোল হয়ে যায় তো। তো এবার হচ্ছে তোমার এই মালদার মতো একটা পোর্ট, সেখানে মারমাগাঁও পোর্ট রয়েছে, একটা পোর্ট অঞ্চল রয়েছে মারমাগাঁও। ঠিক আছে, একটা পোর্ট মোটামুটি, হ্যাঁ, একটা সাব ডিভিশনের এরিয়াটাকে একদম জমজমাট করে রাখবে। ঠিক আছে, তো এই যে পোর্ট, এটা দিয়ে আবার ম্যাক্সিমাম পরিমাণে লোহা আমদানি রপ্তানি করা হয়, এবং রপ্তানি করা হয় মানে গোয়া স্টেট যে আছে, গোয়া স্টেটে প্রচুর ডেভেলপমেন্ট হবে। ঠিক না? তো গোয়া, গোয়া কি হচ্ছে, অর্থনীতিতে ইমপ্রুভমেন্ট করছে, যার কারণে গোয়ার যে মানুষরা আছে তাদের হচ্ছে মাথা পিছু আয় হচ্ছে সব থেকে বেশি। তো এরকম অনেক ব্যাপার আছে, লজিক আছে অনেক ব্যাপারে, অনেক কিছু তুমি না যুক্তি দিয়ে করতে পারবে, যদি সবকিছু তুমি ভালো করে পড়ো তাহলে সব যুক্তি দিয়ে তো করতে পারবে। আচ্ছা, নিউ ম্যাঙ্গালোর হিউম্যান পোর্ট। ডেভেলপমেন্ট ইন্ডেক্সে হ্যাঁ, হ্যাঁ, গোয়া এখন হাইস্ট নাকি? কি হিউম্যান কি একটা ডেভেলপমেন্ট, র্যাঙ্কে হাইস্ট আছে না? হ্যাঁ, জিডিপিতে হাইস্ট আছে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে গোয়া, যেটা হিউম্যান ছিল ডেভেলপমেন্ট, ওটা টপকে দিয়েছে। হ্যাঁ, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে আগে থাকতো কেরালা, এখন হয়ে গেছে আমাদের গোয়া হয়ে গেছে। ঠিক আছে, তো গেল ওটা। আচ্ছা, গোয়া মান্ডবী নদীর তীরে অবস্থিত, এগুলো সব জানো তোমরাই। তো গোয়া যে মান্ডবী নদীর তীরে অবস্থিত গোয়া, এবার ওখানে মান্ডবী পোর্টও রয়েছে এখানে, নদীর পাশেই। আচ্ছা, যাই হোক, আরো বলছি, নিউ ম্যাঙ্গালোর পোর্ট কর্ণাটকে আছে। কোচিন পোর্ট কেরালাতে আছে। আলেপ্পি পোর্ট কেরালাতে আছে। তুতিকুরিন পোর্ট তামিলনাড়ুতে আছে। চেন্নাই পোর্ট তামিলনাড়ুতে আছে। এন্নোর পোর্ট যেটা তামিলনাড়ুতে আছে। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে আছে। উড়িষ্যাতে আছে পারাদ্বীপ বন্দর। ঠিক আছে, তারপর হচ্ছে কলকাতা পোর্ট আর হলদিয়া পোর্ট ওয়েস্ট বেঙ্গলে আছে। এবার হচ্ছে তোমার কি দহেজ পোর্ট, যেটা গুজরাটে আছে। দহেজ পোর্টটা মুম্বাইতে না?
দাঁড়াও এক সেকেন্ড। দহেজ ফোর্ট এগুলো তো নামই শুনিনি আমি। দহেজ ফোর্ট ইজ সিচুয়েটেড ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া? আমি তো শুধু 13টাই পোর্ট জানি। না না, 200টা পোর্ট আরো আছে, ঠিক আছে। মেজর পোর্ট গুলো 13টা, আমি ওগুলোই জানি। মেজর পোর্ট 13টা আছে, সেটা তুমি জানো। তো এ, দহেজ ফোর্ট গুজরাটে আছে, ঠিক আছে। দহেজ ফোর্ট গুজরাটে আছে। ও দালাল স্ট্রিটটা আছে মুম্বাইতে, পরীক্ষাটা একবার এসেছিল, দালাল স্ট্রিট, বুঝতে পারছো? নাম শুনেছো? না, দালাল স্ট্রিট, হ্যাঁ। না। তার মানে তুমি যে সেগুলোই জানো যেগুলো আমি বলেছি কোনো সময়, তাই তো? হুম। আরে বাড়াতে হবে তো, নিজের থেকেও বাড়াতে হবে। তো দালাল দালাল স্ট্রিট, ঠিক আছে, মুম্বাইতে রয়েছে। আর হচ্ছে তোমার দহেজ পোর্ট গুজরাটে আছে, কলকাতা পোর্ট ওয়েস্ট বেঙ্গলে আছে, হলদিয়া পোর্ট ওয়েস্ট বেঙ্গলে আছে, পারাদ্বীপ বন্দর যেটা আছে উড়িষ্যাতে। আর লার্জেস্ট প্রডিউসার অফ সুগার কেন ইউপি এখনো আছে। লার্জেস্ট প্রডিউসার অফ সুগার কেন ইউপি, পরীক্ষাতে আসবে। মেজর রিভলিউশন গুলো না, এখান থেকে একটা প্রশ্ন তুমি পেয়ে যাবে। তোমার জানা আছে দেখে নাও তো। ব্ল্যাক রিভলিউশন জানো, কারণ পেট্রোলিয়াম প্রোডাকশনের সাথে যুক্ত। ব্লু রিভলিউশন ফিশ প্রোডাকশনের সাথে যুক্ত, সেটাও জানো। ব্রাউন রিভলিউশন হচ্ছে লেদার আর কোকোয়া প্রোডাকশনের সাথে যুক্ত। গোল্ডেন ফাইবার সেটা জুট প্রোডাকশন। গ্রিন গোল্ডেন রিভলিউশন হচ্ছে আহ, মধু উৎপাদন, তারপরে হচ্ছে হর্টিকালচার ডেভেলপমেন্টের সাথে যুক্ত। আর গ্রিন রিভলিউশন হচ্ছে হুইটের সাথে যুক্ত, লেগু মিনাস প্লান্টের সাথে যুক্ত, সিরিয়ালস এর সাথে যুক্ত। তো হুইটের সাথে আমরা বেশি করে পড়েছি, বাকিগুলো যদি হয় তো তোমরা আবার খাতায় লিখে রাখবে এগুলো। গ্রিন রিভলিউশন, গ্রে রিভলিউশন ফার্টিলাইজার ধূসর বিপ্লব। তারপরে হচ্ছে পিঙ্ক রিভলিউশন অনিয়ন চাষের সাথে যুক্ত। রেড রিভলিউশন হচ্ছে মিট আর টমেটোর সাথে যুক্ত, জানা আছে। রাউন্ড রিভলিউশন তো বলেইছি, পটেটো প্রোডাকশন। সিলভার যে ফাইবার সেটা হচ্ছে কটন প্রোডাকশনের সাথে যুক্ত। সিলভার রিভলিউশন এগ পোলট্রির সাথে যুক্ত। হোয়াইট রিভলিউশন মিল্ক আর ডেয়ারির সাথে যুক্ত। ইয়েলো রিভলিউশন হচ্ছে অয়েল সিড প্রোডাকশনের সাথে যুক্ত। গ্রিন গোল্ডেন গ্রিন গোল্ড রিভলিউশন, গ্রিন গোল্ড রিভলিউশন হচ্ছে বাম্বু, মানে হচ্ছে তোমার বাঁশ উৎপাদনের সাথে যুক্ত, মনে থাকবে। হুম। আরেকবার দেখে নেবে ভিডিওটা, যদি তোমার মনে হয় যে আহ, দরকার আছে, তাহলে আরেকবার ইউটিউবে থাকবে, দেখে নেবে। দেখে নাও যে যে আমি ইসের তোমার হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্স উপরে যে ভিডিওটা করে দিলাম, 25 মিনিটই করেছি। তো সেটা ভালো লাগলো? দেখেছো একবারও? না, আজকেরটা দেখ। কারণ এখান থেকে প্রশ্ন হয়ে যাবে। তারপরে হচ্ছে তোমার কি, যে তোমার হচ্ছে পশ্চিমবঙ্গের যে অক্ষাংশ দ্রাঘিমাংশটা আছে সেটা দেখে যাবে, কারণ এখান থেকে একটা প্রশ্ন হয়ে যাবে এবং ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমার কি, যে টোটাল জনসংখ্যা কত আছে, অনেক প্রশ্ন হওয়ার আছে জিওগ্রাফিতে। এবারে প্রশ্নগুলো অনেক ধরনের প্রশ্ন দেওয়ার মতো আছে। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন অনেক আছে যেগুলো দেওয়া যায়, ঠিক আছে। প্রশ্নটাকে ওরা খেটে করলে, কোনো একজন ভালো মাস্টারের হাত থেকে যদি প্রশ্ন তৈরি হয়, ঠিক আছে, মানে যারা এগুলো নিয়ে চর্চা করে, তো দেখবে তুমি প্রশ্ন বেশ ভালো ভালো পাবে। এবং তুমি লক্ষ্য করেছো হয়তো, যতজনই বিসিএস পড়ায়, বিসিএস এর মতো করে বিসিএস পড়ায়, বা তারা বিসিএস এর সাথে যুক্ত, নিজেরা কখনো পরীক্ষা দিয়েছে বা চাকরি পেয়েছে, তাদের সবারই কথা তুমি একটাই দেখবে, মানে একই ধরনের জিনিসই পড়াই, ঠিক আছে। তারপরে একই ধরনের জিনিসই পড়াই, একই ভাবেই পড়াই। কারোর হচ্ছে মানে বলার ব্যাপারটা আলাদা, কারোর নোট তৈরি করার ব্যাপারটা আলাদা, কিন্তু জিনিস সবই একই পড়ায়। বইয়ে যে লেখা আছে, যেগুলো লেখা আছে বইয়েও ওই রকম ভাবেই লেখা আছে, মানে বই থেকে সেই ধরনের তথ্যগুলোকে আমরা তুলি যেগুলো আমাদের লাগে। তো এই ব্যাপারগুলো আছে। আচ্ছা, ইস্ট টু ওয়েস্ট এগুলো আসে না পরীক্ষাতে, তারপরেও আমাদেরকে জানতে হবে, না হলে আমরা জিওগ্রাফিটাকে শিখতে পারবো না। এবার হচ্ছে কি, সমুদ্র থেকে আমরা এত দূরে আছি, ঠিক আছে। ফিজিক্যাল ডিভিশন যদি বলা হয়, তাহলে 5টা ভাগে এখানে ভাগ করেছে। তো 5টা ভাগে কি কি আছে তোমার জানা আছে, যে হিমালয় পর্বত আছে, গ্রেট প্লেন আছে, প্ল্যাটুস আছে, কোস্টাল প্লেন আছে, থর ডেজার্ট আছে। তো দেখে নিলে সি বাউন্ডারি সাথে এত আছে, হ্যাঁ, ল্যান্ড বাউন্ডারি এত আছে। তারপরে হচ্ছে তোমার যে এই যে দ্বীপের সংখ্যা 247টা টোটাল দ্বীপ, হ্যাঁ, এটা দেখে নিবে। যে বে অফ বেঙ্গলে কত আছে, অ্যারাবিয়ান সিতে কত আছে, এগুলো লাগবে। এই মাউন্টেন্স গুলোর নাম পড়ে নিতে হবে, মাউন্টেন্স গুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন হয়ে যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে ম্যাক্সিমাম পপুলেশন কোথায় রয়েছে, সিটিতে যদি বলা হয় তো মুম্বাইতে রয়েছে, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার কি, সিটি লোয়েস্ট পপুলেশন, তো এটা মধ্যপ্রদেশে নাগদাতে আছে। মধ্যপ্রদেশের যে
কি নাম যেন ওটাকে বলছে, ইন্দোর। ইন্দোর থেকে যত বেশি সম্ভব তুমি ডিটেলস হবে, ঠিক আছে? ইন্দোরকে সার্চ করবে গুগলে, যা যা পারবে তথ্য নিতে সব পড়ে নিবে ওখানে। পড়িয়েছি এর আগে, ওগুলোই পড়বে। এই যে গ্রোথ রেট হচ্ছে 17.7 বলেছে, 17.64। তো এখানে অ্যাভারেজ দিয়েছে 17.7 দিয়েছে। সেক্স রেশিও তুমি পারবে বলেছো। এবার হচ্ছে তোমার কি লিটারেসি রেট তুমি করে দিবে, কত আছে? 74.04 আছে। তারপরে হচ্ছে তোমার কি কোজিকোড কেরালাতে আছে কি সিটি উইথ হাইয়েস্ট সেক্স রেশিও। কেরালাতে তো জানোই সব থেকে বেশি, আর কেরালার মধ্যে সব থেকে বেশি আছে কোথায়? কোজিকোড বলে একটা আছে। আর লোয়েস্ট রয়েছে কোথায়? তো উত্তরপ্রদেশে রয়েছে কি লোয়েস্ট লিটারেসি রেটের কথা বলছে, রামপুর উত্তরপ্রদেশে বলছে। আর হচ্ছে তোমার সেক্স রেশিও সব থেকে কম যদি বলা হয়, সেক্স রেশিও সব থেকে কম। তো এটা হরিয়ানা টরিয়ানা বাদ দাও, গুজরাটে আছে একটা, কি আছে গুজরাটে দেখে নাও রাজ্যটার নাম। হ্যাঁ, কি নাম, বাপি। বাপি না, ভাপি বা বাপি বলবে। তো এই জায়গাটাতে কি রয়েছে সব থেকে কম পরিমাণে? কি রয়েছে, কি বললাম? লোয়েস্ট সেক্স রেশিও। হ্যাঁ, লোয়েস্ট সেক্স রেশিও কোথায় রয়েছে তাহলে? এই জায়গাটাতে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার কি ইউনিয়ন টেরিটরি উইথ মিনিমাম এরিয়া, তো আমরা জানি লাক্ষাদ্বীপই থাকবে। আর হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে লাদাখ, ম্যাক্সিমাম হচ্ছে লাদাখ, এটা একটু ভুল ডেটা আছে, তো এখানে বাদ দাও। লাদাখ, তাই না? লাদাখ। আচ্ছা, এটা লাগবে জিওগ্রাফিতে। ফার্স্ট হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট দার্জিলিং এ আছে, সিদ্রাপং। আর এগুলো আমি পড়ছি না, এগুলো তোমাদের নিজের থেকে পড়ে নিবে, ঠিক আছে? কারণ হচ্ছে এগুলো আমাদের পড়া হয়েছে, দেখে নাও। যে এই কটা একটু পড়ে নিবে। ভারতনাট্যম তামিলনাড়ুতে আছে, কত্থক ড্যান্স উত্তরপ্রদেশে আছে, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশে আছে, মানে দেখা যায়। আর উড়িষ্যা, উড়িষ্যাতে, কথাকলি কেরালাতে, শাস্ত্রিয়া এটা হচ্ছে আসামে, মণিপুরে, আর মোহিনী আট্টম হচ্ছে মোহিনী আট্টম কেরালাতে। আচ্ছা, এগুলো পড়ে নিবে। আর হচ্ছে তাছাড়া আরো অনেক ডান্স ফর্ম আছে বিভিন্ন জায়গাতে, ফোক ডান্স গুলো। তো এত এগুলো থেকে প্রশ্ন আসলে খুবই একটু চাপ, কারণ হচ্ছে আমাদের সবকিছু থাকে না মনে। এই কটা জিনিস দেখে নিবে। যেমন হচ্ছে এখানে আম, সবগুলো করতে হবে না, যেগুলো আমার দাগ মারা আছে এগুলোকে করলেই হবে। বেশি পড়লে লাভ বেশি তোমাদেরই। তো আসাম যে রাজ্যটি আছে, আসাম রাজ্যের উত্তর পূর্বাংশ নিয়ে, উত্তর পূর্ব নিয়ে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার কি আছে এজেন্সি, নেফা গঠন করা আবার হয়েছিল। দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না, দেখা যাবে, ই করো, কি? লেফট হয়ে জয়েন করে দিবে সাথে সাথে। এখন দেখা যাচ্ছে। হ্যাঁ। রেকর্ড হয়ে হুম। গেছে, না? 1 ঘন্টা দেখতে পাচ্ছ কত মিনিট রেকর্ড করলাম আমরা? না, উপরে দেখা যাচ্ছে না যে কোথায় দেখা যাবে ওটা? সব থেকে উপরে, যে আমার দেখতে পাচ্ছ যে কত ঘন্টা ক্লাস হয়েছে? 1 ঘন্টা 29 মিনিট। আমি বুঝতেই পারছি না। তার মানে পুরো স্ক্রিন শেয়ার হচ্ছে না, যেটুকুটা দরকার সেটুকু হচ্ছে, ঠিক আছে? জানতে হবে না। তাহলে হচ্ছে তোমার কি নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি, নেফা, 1 ঘন্টা 3 মিনিট এখন রেকর্ড হয়েছে, আরো 1 ঘন্টা হবে হয়তো। আচ্ছা, রাজস্থান, মধ্যপ্রদেশ, তোমাকে বলেছিলাম না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935, ব্যাপারগুলো কিন্তু হুম। বুঝবে। হ্যাঁ, ভুলে গেলে না, তুমি যদি আমি যেগুলো বলছি এই জিনিসগুলো তুমি ভুলে যাও, তাহলে কিন্তু অসুবিধা, খুবই মানে মনে থাকবে না, মানে কনসেপ্ট বিল্ড হবে না। যেমন হচ্ছে বোম্বাই থেকে সিন্ধকে আলাদা করা হয়েছিল, ঠিক না? বোম্বাই হুম। থেকে সিন্ধকে আলাদা করেছি। বোম্বাই থেকে যে আমরা সিন্ধকে আলাদা করেছি, কত সালে করেছি? 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে করেছি, ঠিক আছে? সেই বোম্বাইকে আবার, হ্যাঁ, আমরা এই যে গুজরাট ও মহারাষ্ট্র তৈরি করেছি, গুজরাট ও মহারাষ্ট্র দেখতে পাচ্ছ। এবার একটা জিনিস মনে হুম। রাখতে হবে, বোম্বাই থেকে সিন্ধকে আলাদা করার কথা বলা হয়েছিল, 1935 সালে করে দিয়েছি। কিন্তু এই যে সুপারিশটা আগে করা হয়েছিল, মনে রাখতে হবে, যখন আমরা 1919 খ্রিস্টাব্দের আইন, 1909 খ্রিস্টাব্দের আইন,
তারপরে হচ্ছে তোমার 1935 খ্রিস্টাব্দের আইনে যে জিনিসগুলোকে আমরা পেয়েছি সেগুলো কিন্তু ইংরেজরা আমাদেরকে এমনি এমনি দেয়নি, আগের থেকে দাবি উঠেছে, আগের থেকে এগুলোর জন্য লড়াই হয়েছে। 1773 থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত যতগুলো আমরা পেয়েছি সবগুলোর জন্য কিন্তু আগের থেকে দাবি উঠেছিল কখনো না কখনো, তারপরে কিন্তু আমরা পেয়েছি। তো আমি বলছি তোমাকে এখানে প্রশ্ন জিওগ্রাফি থ্রুতে, যে বোম্বাই থেকে সিন্ধুকে আলাদা করা হয়েছে, ঠিক আছে, সিন্ধুকে আলাদা করা হয়েছে বোম্বাই থেকে, এই দাবিটা করা হয়েছিল, মানে এটা আমাদের দাবি না, এটা হচ্ছে ইংরেজরা বলেছিল একটা আইনে, ঠিক আছে, বা একটা কমিশনে। সেটা কোন কমিশনে বলা হয়েছিল যে বোম্বাইকে আলাদা করতে হবে সিন্ধু থেকে, এই, সিন্ধুকে আলাদা করতে হবে বোম্বাই থেকে, বলতে পারবে? আরেকবার বলেন স্যার। সিন্ধুকে বোম্বাই থেকে আলাদা করে দিতে হবে, সিন্ধুকে বোম্বাই থেকে আলাদা করে দিতে হবে, এই সুপারিশটা একটি কমিশন করেছিল, যার কারণে 1935 খ্রিস্টাব্দের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935, 1935 বেরিয়েছিল, সেখানে আলাদা করা হয়েছে। মানে 1935 তো আলাদা করে দিয়েছে, আপনি জানতে চাইছেন ওটা সিন্ধু হ্যাঁ, থেকে এটা বোম্বাই থেকে আলাদা। এর আগে কবে করা হয়েছিল সুপারিশটা, বা কোন সঠিক কমিশনের বলতে রিপোর্টে পারবো না ছিল, তো। কোন কমিশনের রিপোর্টে বলা হয়েছিল এরকমটা, বলে তো দিলাম অ্যান্সার। নেহেরু কমিশনে তো একটা নেহেরু মনে না, হয়। বললাম তো এটা, এই সুপারিশটা ভারতীয়রা করেনি, এই সুপারিশটা সাইমন। ইংরেজদের তরফ থেকে। তার মানে হচ্ছে কি তোমার সাইমন কমিশন, ঠিক আছে, সাইমন কমিশনের সুপারিশে ছিল, সাইমন কমিশনের সুপারিশে না, রিপোর্টে, সাইমন কমিশনের রিপোর্টেই বলা হয়েছিল বেশ কিছু কথা। তুমি জাস্ট একটু সার্চ করে দেখে নিবে যে সাইমন কমিশনের রিপোর্টে কি কি বলা হয়েছে, প্রশ্ন হতে পারে লেভেলে, তখন বলতে হবে। গোয়া দমন দ্বীপের ব্যাপারটা বলে দিয়েছি এর আগে, যে আমরা গোয়া দমন দ্বীপ দাদরা নগর হাভেলি পর্তুগিজরা দখল করে রেখেছিল 1961 খ্রিস্টাব্দে, তাদেরকে মেরে টেরে তাড়িয়ে দিয়েছি, আর আমরা সেটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করেছিলাম পরবর্তীতে 1987 না, 1987 সালে কি করলাম, গোয়াকে রাজ্য মর্যাদা দিয়েছি। 1963 খ্রিস্টাব্দে, 1962 সালে কেন্দ্রশাসিত অঞ্চল করেছিলাম। হ্যাঁ, আর 1961 সালে দখল করে নিয়েছি, আর 1987 হুম। সালে করেছি কি রাজ্য। রাজ্য। আর দেখো 1963 খ্রিস্টাব্দে নাগাল্যান্ডকে পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি দেওয়া হয়েছে। তারপরে হুম। হচ্ছে তোমার কি 62 খ্রিস্টাব্দে করে দেওয়া হয়েছিল, কিন্তু 63 সালে চালু হয়েছে, এরকমটা মনে রাখতে হবে, ঠিক আছে, 62ও হুম। অনেক সময় অপশনে থাকছে। হুম। তারপরে হচ্ছে তোমার কি যেগুলো জানতে হবে, ডিস্টার্ব করছে, ডিস্টার্ব, অ্যান্টিভাইরাস মারতে হয় না। বিনা কারণে রিফ্রেশ মারতে হবে, কন্টিনিউ রিফ্রেশ করতেই থাকতে হবে বাটন। এবার দেখতে পাবে তুমি যে এমনিতে হ্যাং করে না, যখন রেকর্ড করি তখন একটু হ্যাং করে বেশি করে। আচ্ছা, 1972 সালে যে 13 নম্বর অপশনসে দেখতে পাচ্ছ, সেখানে মেঘালয়, মণিপুর, ত্রিপুরা আত্মপ্রকাশ করেছে, উত্তর পূর্বের 3টি রাজ্যে, এগুলো সব আসাম থেকে কেটে কেটে হয়েছে। 1972 খ্রিস্টাব্দে অরুণাচল প্রদেশের নাম নেফা রাখা হয়েছিল। আর তোমার হচ্ছে 1987 খ্রিস্টাব্দে তো গোয়া হলো রাজ্য, হ্যাঁ, অরুণাচল প্রদেশও 1987 খ্রিস্টাব্দে রাজ্য হয়েছে, এগুলো পড়ে নিবে। এটা থেকে প্রশ্ন হয়ে যায়। 21 নম্বর পয়েন্টে 1991 খ্রিস্টাব্দে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি করা হয়েছে দিল্লিকে 69তম সংবিধান সংশোধনের মাধ্যমে, ওইটা পরীক্ষাতে আছে। আর হচ্ছে তোমার পশ্চিম দিনাজপুর, পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাকে ভেঙে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর করা হয়েছে, হ্যাঁ, এটা 1992 সালে, এটা পরীক্ষাতে এসেছে। তারপরে হচ্ছে এই জায়গাটা থেকে একটা প্রশ্ন হবে, আঞ্চলিক পরিষদ কটা আছে এখন দেখে নাও, আঞ্চলিক পরিষদ কটা আছে, 6টা আঞ্চলিক পরিষদ আছে, 6টা আঞ্চলিক পরিষদ আছে, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, মানে উত্তরাঞ্চল যেটা আছে, উত্তরাঞ্চল পরিষদ, ঠিক আছে। তো নর্দার্ন কাউন্সিল, জোনাল কাউন্সিল, তো ওইখানে কোন কোন রাজ্যগুলি পড়ছে, মধ্যাঞ্চলে কোন কোন রাজ্য পড়ছে, পশ্চিমাঞ্চলে কোন কোন রাজ্য পড়ছে, পূর্বাঞ্চলে কোন কোন রাজ্য পড়ছে, দক্ষিণাঞ্চলে কোন কোন রাজ্য পড়ছে, উত্তর পূর্বাঞ্চলে কোন কোন রাজ্য পড়ছে।
এগুলো সব পড়ে নিতে হবে। ঠিক আছে, বাংলাদেশকে 111টা দিয়েছিলাম, আর হচ্ছে পশ্চিমবঙ্গ আহ, বাংলাদেশের দিকে ছিল 111টা ছিটমহল, আর 100 কত যেন ভারতের দিকে 51টি বাংলাদেশি ছিটমহল এত। আর বাংলাদেশের ছিটমহলের মধ্যে দাঁড়াও কি বলছে এখানে, ভারত ও বাংলাদেশে মোটের উপরে 162টি ভূখণ্ড ছিল। বাংলাদেশের দিকে ছিল 111টি, আর হচ্ছে তোমার বাংলাদেশের দিকে ছিল 111টি, আর ভারতের দিকে ছিল 51টি। ঠিক আছে, আর বাংলাদেশের 51টি ছিটমহলের মধ্যে পশ্চিমবঙ্গের কোচবিহারে 47টি, জলপাইগুড়িতে হচ্ছে 8টি। আর 2015 সালের 1 আগস্ট মধ্যরাত্রে ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ কয়টা নিচে, ভারত কয়টা নিচে? অথচ আমি দেখতে পাচ্ছি না এখানে। বাংলাদেশ 51টা, ভারতের ছিটমহল অতিক্রমণ করেছে বাংলাদেশ নাকি? কটা, বা এরকমটাই হবে 51টা। যে 51টা ভারতের দিকে এসেছে না, বেশিটা আমরা বাংলাদেশকে দিয়েছি। হুম। ততক্ষণ আমরা এটা করে নিই। আর এই এই জায়গাটা তোমরা দেখে নিবে যে আয়তনের দিক থেকে বৃহত্তম রাজ্য, আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম রাজ্য, সংখ্যা, সর্বাধিক জনসংখ্যা, সর্বনিম্ন জনসংখ্যা, তারপরে সর্বাধিক জনঘনত্ব, সর্বনিম্ন জনঘনত্ব, এগুলো তো পারবে, জাস্ট দেখে নিবে একবার কি কি করতে হবে সেগুলো বলছি। আর হচ্ছে সর্বনিম্ন জেলা, গোয়া রাজ্যে সব থেকে কম জেলা আছে, 2টো জেলা বলছে। না, গোয়াতে একটা নতুন জেলা তৈরি করেছেন আবার, রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে গোয়াতে মনে হয় একটা নতুন জেলা তৈরি করেছে। তো সেটা কারেন্ট অ্যাফেয়ার্সে আমি বলবো। আচ্ছা, গোয়াতে টোটাল কটা জেলা আছে প্রথম বর্তমানে সার্চ করলে তুমি বুঝে যাবে। আর হচ্ছে তোমার এখান থেকে আর কি করবো,